আমি আমার এই বক্তব্য শুরু করার আগে আমি ফার্স্টেই অসংখ্য ধন্যবাদ জানাতে চাই অন্বেষাকে, ডক্টর অন্বেষাকে, অসংখ্য অসংখ্য ডক্টর অন্বেষা শর্মাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, আর গীতিকা ট্রাস্টকে, যে আমি ওকেও যেটা বলছিলাম যে এই আজকের এই পার্সপেক্টিভে দাঁড়িয়ে, আজকে এই সময়, এরকম একটা সময় দাঁড়িয়ে আমরা আমাদের জৈব বৈচিত্র্য সম্পর্কে, বায়োডাইভার্সিটি সম্পর্কে আমাদের যে আইডিয়াটা, যে সাধারণ আইডিয়াটা, সেই আইডিয়াটা তার একটা পরিবর্তনের সময় এসছে। তো সেই এরকম আজকের এইরকম একটা সময়, এরকম একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করার জন্য এবং এরকম একটা জায়গাতে আমার নিজের কিছু বক্তব্য রাখার জন্য, এই নির্দিষ্ট বিষয়ে রাখতে দেওয়ার জন্য আমি ডক্টর শ্যামলাল আর গীতিকা ট্রাস্ট উভয়কেই, দুই পক্ষকেই অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। তো আমি যে বিষয়টা নিয়ে আজকে বলতে চলেছি, সেই বিষয়টা একদম বায়োডাইভার্সিটি, হোলসাম বায়োডাইভার্সিটি বলতে যা বোঝায় তার একটি বিশেষ অংশ মাত্র। একদম হোলসাম বায়োডাইভার্সিটি, সমস্ত বায়োডাইভার্সিটি বলতে যা বোঝায় তা নয়, তার একটা নির্দিষ্ট অংশ নিয়ে আমরা বোঝার চেষ্টা করব যে এই জৈব বৈচিত্র্য কি এবং তার কিভাবে সংরক্ষণ করা প্রয়োজন। তো আমার যে বিশেষ অংশটা, যে জৈব বৈচিত্র্যের যে অংশটা নিয়ে আমরা বলতে শুরু করবো, জৈব বৈচিত্র্য বলতে অ্যাকচুয়ালি সমস্ত রকম বন্যপ্রাণ বা গৃহপালিত পশু বা চাষবাসের যা সমস্ত, মানে কৃষি, যে সমস্ত ফসল, সমস্ত গাছপালা যা আছে, সমস্ত কিছুকে বোঝায়। তো আমার এত বড় ভাস্ট পুরো জিনিসটাতে না গিয়ে আমি তার কিছুটা অংশ, কিছু বন্যপ্রাণের যে অংশটা, সেই অংশটাতে আমি আমার এই জিনিসটা, এই বক্তব্যটা অ্যাকচুয়ালি ফোকাস করতে চাইছি। তো আমার আজকে যে টকটা, সেই টকটার টাইটেলটা হচ্ছে কনজারভেশন অফ ওয়াইল্ড লাইফ ইন ভিলেজেস, আওয়ার ট্র্যাডিশনস। এখানে মানে খুব সোজা করে বলতে গেলে যে আমরা সংরক্ষণ বলতে যে জিনিসটা আমরা বুঝি সবসময়, সেইটা অ্যাকচুয়ালি সেইটার একটা পরিবর্তন বা সেইটার একটা অন্য দৃষ্টিভঙ্গি রয়েছে। যে আমরা সংরক্ষণ বলতেই সবসময় বুঝি যে সংরক্ষণ মানেই হচ্ছে যে জঙ্গলের মধ্যে একটা চার দেওয়ালের, মানে একটা ঘেরা জায়গার মধ্যে সংরক্ষণ। তো এখানে আমরা যে জিনিসটাকে নিয়ে আলোচনা করতে চলেছি, আমরা আরো ডিটেলে বলবো যে গ্রামের মধ্যে যে বন্যপ্রাণ রয়েছে তাদের তো সেইভাবে কোনো সংরক্ষণগত আওতাতে আনা হয় না। তো তাদেরকে, তারা কিভাবে সেখানে সংরক্ষিত হয়ে আছে, এবং আমরা একটা নর্মাল যে সাধারণভাবে যে সংরক্ষণের যে ধারণা বা যে সংজ্ঞা, তার সঙ্গে এর তফাৎটা কোথায় সেটা নিয়ে একটা আলোচনা করবো। তো এটা হচ্ছে আমার আজকের বক্তব্য, বলার বিষয়, কনজারভেশন অফ ওয়াইল্ড লাইফ ইন ভিলেজেস, আওয়ার ট্র্যাডিশনস। তো এখানে কতগুলো শব্দবন্ধ রয়েছে এই প্রথম স্লাইডটাতেই, কনজারভেশন, ওয়াইল্ড লাইফ, ভিলেজেস। আমরা একটু একটু করে এই প্রত্যেকটা শব্দবন্ধকে আগে একটু বোঝার চেষ্টা করি যে জিনিসটা কি। ফার্স্টে আমরা বলছি একটুখানি, যখন আমরা দেখি যে ওয়াইল্ড লাইফ যেটা বলছি, তার আগে আমি জানতে চাই যে ওয়াইল্ড, যখন আমরা কোনো একটা ওয়াইল্ড শব্দটা ইউজ করি নেচারের পার্সপেক্টিভে, বা বন্য শব্দটা ইউজ করি, তখন আমরা অ্যাকচুয়ালি কি, আমাদের কোন ছবিটা চোখের সামনে ভেসে ওঠে? ওয়াইল্ড বলতে এটা সাধারণ শহুরে বা গ্রামের সাধারণ সেগুলো হচ্ছে কোনো এরকম জঙ্গল, সবুজ জঙ্গল, গাছের ঘেরা জঙ্গল, বা এরকম দিগন্ত বিস্তৃত পাহাড়, বা সমুদ্রের সৈকত, বিচ, সি বিচ, এই যে অঞ্চলগুলো, সাধারণভাবে বন্য জায়গা বলতেই মানে যে সমস্ত জায়গাতে কোনো রকম কোনো মানুষের কোনো ছাপ নেই, সেই জায়গাগুলো। আর বন্য প্রাণী বলতে যেগুলো আমাদের চোখের সামনে একদম তথাকথিত যে জায়গাগুলো, যে যে ছবিগুলো, যে পশুর ছবিগুলো, পাখির ছবিগুলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে, সেগুলো কিন্তু এই জাতীয় লার্জ ক্যারিসম্যাটিক যে ভার্টিব্রেটস গুলো রয়েছে। মানে ওয়াইল্ড লাইফ বলতেই আমরা যখন বলি সাধারণ দৃষ্টিতে ওয়াইল্ড লাইফ
কি, ওয়াইল্ড লাইফ মানে হচ্ছে বাঘ, বা ওয়াইল্ড লাইফ মানে হচ্ছে হাতি, কুমির বা ময়ূর, বা এইরকম কোনো মানে ঝাঁ চকচকে চকমকে কোনো প্রাণী, যারা যারা যাদেরকে আমরা বিভিন্ন মানে একদিকে হচ্ছে তাদের যত আমরা এই কনজারভেশন নিয়ে যখন কথা বলি, তখন আমরা মূলত এদেরই বাঘ বাঁচাও বা হাতি বাঁচাও এদের কনজারভেশনের কথা বলি, বা আমরা যখন কোথাও ঘুরতে যাই কোনো জায়গাতে, তখন আমরা কোনো জঙ্গলে ঘুরতে যাচ্ছি, সাফারে দেখছি, তখন কিন্তু আমরা ছোটখাটো পাখি টাখি দেখলে আমরা অতটা খুশি হই না যতটা আমরা এই জাতীয় বড় স্পিসিস দেখলে যতটা খুশি হই। তার মানে আমাদের বেসিক একটা সাবকনসিয়াসলি যে ওয়াইল্ড অ্যানিমালস বলতে যে ছবিটা চোখের সামনে ভেসে ওঠে, সেগুলো কিন্তু এই পার্টিকুলার এই ছবিটা। কিন্তু এই ওয়াইল্ড লাইফ ওয়াইল্ড লাইফ যেটা আমরা বলছি, এটা আদতে কি, আমরা সেইটা একটু বিজ্ঞানসম্মত ভঙ্গিতে বা বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গিতে যদি জিনিসটা দেখার চেষ্টা করি। ওয়াইল্ড লাইফ হচ্ছে মানে এইখানে একটু লেখা আছে, ওয়াইল্ড লাইফ মানে হচ্ছে মানে যেগুলো, যে সমস্ত প্রাণী বা উদ্ভিদ যাই ইচ্ছা হতে পারে, যারা আসলে কোনো পোষ্য নয়, বা যাদেরকে পোষা যায় না, বা যারা গৃহপালিত নয়, বা যারা কোন রকম মানুষের দ্বারা সৃষ্ট নয়, মানুষ যাদেরকে কোনোভাবে তৈরি করেনি, যাদের তৈরি হওয়ার পেছনে, যাদের বেঁচে থাকার পেছনে বা প্রজননের পেছনে, রিপ্রোডাকশনের পেছনে মানুষের কোন রকম ভূমিকা নেই, যারা নিজেদের মতোই তারা তৈরি হয়েছে, নিজেদের মতোই তারা রিপ্রোডিউস করেছে, প্রজনন করেছে, নিজেদের মতোই তারা নিজেদেরকে পরিবেশের সাথে মানিয়ে নিয়েছে, তারাই হচ্ছে ওয়াইল্ড লাইফ। আরো যদি আমরা ব্যাপারটাকে আরো সাইন্টিফিক টার্মিনোলজি দিয়ে যদি জিনিসটাকে বোঝার চেষ্টা করি, তাহলে তাহলে আমরা এটা বলতে পারি যে ওয়াইল্ড লাইফ হচ্ছে মানে যারা বিবর্তন বা প্রাকৃতিক নির্বাচনের ফলে, মানে ডারউইনের যে ন্যাচারাল সিলেকশন থিওরি রয়েছে, তার মাধ্যমে যে সমস্ত স্পিসিস বা যে সমস্ত প্রজাতি প্রাণী বা উদ্ভিদ যা ইচ্ছা হতে পারে, যারা এই পৃথিবীতে তৈরি হয়েছে, তারাই কিন্তু হচ্ছে ওয়াইল্ড লাইফ, যাদের তৈরি হওয়ার পেছনে প্রকৃতি একটা রোল প্লে করছে, মানুষের কোনো রকম হাত নেই। তো সেটা ফ্রম আ স্মল মাশরুম, ছোট ছত্রাক থেকে শুরু করে লার্জ ম্যামলস, ছত্রাক, বিভিন্ন গাছ, বট গাছ, প্রজাপতি, পিঁপড়ে, পাখি, সাপ, শিয়াল, বাঘ, যা ইচ্ছা হতে পারে সমস্ত কিছু, এরা সমস্ত কিছুই কিন্তু ওয়াইল্ড লাইফ। মানে এক কথায় বলতে গেলে যারা ন্যাচারালি অকারিং, ন্যাচারালি সার্ভাইভিং অ্যান্ড ন্যাচারালি প্রোপাগেটিং, যাদের যাদের এই যে ন্যাচারালি শব্দটা ব্যবহার করা হচ্ছে, মানে যার পেছনে মানুষের কোন রকম ভূমিকা নেই, তারাই হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াইল্ড লাইফ। যাদের সৃষ্টির পেছনে বা যাদের বেঁচে থাকার পেছনে মানুষের কোন রকম ভূমিকা নেই, তারাই হচ্ছে ওয়াইল্ড লাইফ। এবারে আসছে আমাদের যে টাইটেলে আরেকটা শব্দ ছিল, সেটা হচ্ছে কনজারভেশন, সংরক্ষণ। তো যখন আমরা এই বন্যপ্রাণ এবং তার সংরক্ষণের কথা বলছি, ওয়াইল্ড লাইফ কনজারভেশনের কথা বলছি, তখন কোন ছবিটা আমাদের চোখের সামনে সবার আগে ভেসে ওঠে? তখন ভেসে ওঠে সেই একদম চিরাচরিত ছবি, যে কোনো সংরক্ষিত এলাকা, মানে কোনো জাতীয় উদ্যান, ন্যাশনাল পার্ক বা স্যাংচুয়ারি, অভয়ারণ্য বা জু, চিড়িয়াখানা বা কোন অ্যানিমাল পার্ক, এইরকম জায়গা, মানে এই প্রত্যেকটা জায়গার, বিশেষত সংরক্ষিত এলাকা, জাতীয় উদ্যান বা অভয়ারণ্য, এই জাতীয় জায়গার বৈশিষ্ট্য হচ্ছে এরা হচ্ছে যে এগুলো হচ্ছে কোনো একটা প্রাকৃতিক জায়গা, প্রাকৃতিক অঞ্চল, সেটা কোনো জঙ্গল হতে পারে, কোনো সমুদ্র হতে পারে, যে কোনো জায়গা হতে পারে, পাহাড় হতে পারে, যে কোনো জায়গা, যে কোনো প্রাকৃতিক পরিবেশ হতে পারে, যেখানে যে বন্য প্রাণীদেরকে তাদের পছন্দের জায়গা এগুলো, তাদেরকে সেই জায়গাগুলোতে সুরক্ষিত, মানে তাদেরকে সেই জায়গাগুলোতে এমন ভাবে সুরক্ষা দেওয়া হয় যাতে সেখানে, মানে যেখানে মানুষের কোন রকম কোনো প্রবেশাধিকার নেই, মানে মানুষের থেকে তাদেরকে দূরে রেখে তাদের ন্যাচারাল যে হ্যাবিট্যাট, তাদের যে পছন্দের থাকার জায়গা, সেই জায়গাগুলোকে এমন ভাবে প্রোটেক্ট করা হয়
মানুষের সেখানে কোন রকম কোনো অনুপ্রবেশ না ঘটতে পারে। আমরা যে কোনো রকম এই জায়গাগুলো দেখছি, মানে কোনো একটা অভয়ারণ্য দেখি বা ন্যাশনাল পার্ক দেখি, সেখানে কিন্তু যে জঙ্গলে প্রাণীরা যেভাবে ঘুরে বেড়াতে পারে বা যেখানে গাছপালা যেভাবে থাকতে পারে, সেখানটায় কিন্তু মানুষ চাইলেই সেখানে কিন্তু প্রবেশ করতে পারে না। তার কারণ বিভিন্ন রকম গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস রয়েছে, মোস্টলি গভর্নমেন্ট অর্গানাইজেশনস রয়েছে, যারা এই পার্টিকুলার যে অঞ্চলগুলো যে নির্দিষ্ট প্রাণীদের বা নির্দিষ্ট উদ্ভিদের জন্য আলাদা করে রেখেছে। এই জায়গাগুলো একটা নির্দিষ্ট ঘেরাটোপ এটাকে বলা চলে, একটা প্রোটেক্টেড এরিয়া, একটা ঘেরাটোপ যেখানে মানুষের প্রবেশ নিষিদ্ধ। মানে মানুষের বলতে বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। ফরেস্ট মানে যারা মেনটেন করছে, যে অফিসিয়ালসরা রয়েছে, সাধারণত ফরেস্ট ডিপার্টমেন্ট বা পরিবেশ দপ্তর, তারা হয়তো বা কোনো রিসার্চার, তারা হয়তো কোনো নির্দিষ্ট কাজে কোনো নির্দিষ্ট পারমিশন আদেশনামা নিয়ে সেখানে প্রবেশ করতে পারে, কিন্তু সাধারণ মানুষ চাইলেই সেই জায়গাগুলোতে প্রবেশ করতে পারে না। তার কারণ এটা মনে করা হয় যে সাধারণ মানুষ যদি সেখানে প্রবেশ করে এবং সেখানে গিয়ে যদি সেই জায়গাগুলো যদি নষ্ট করে, তাহলে সেখানে যে বন্যপ্রাণ রয়েছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তো এইটাই কিন্তু আমাদের যে বেসিক নোশন, যে সাধারণ যে চিন্তা ভাবনা কনজারভেশনের প্রতি, সেটা কিন্তু এইটাই যে এই বাঘ বলো বা সিংহ বলো, যে বাঘকে কোনো একটা জঙ্গল বা সিংহকে কোনো জঙ্গলের মধ্যে এমন ভাবে জঙ্গলে রাখা হচ্ছে যেখানে মানুষ ঢুকতে পারবে না, তারা নিজেদের মতো নিজেদের বিচরণ, মানে একদম পছন্দের বিচরণ ক্ষেত্রে কোনো ডিস্টার্বেন্স নেই, তারা ঘুরে বেড়াতে পারবে। এবং যত এফার্ট, মানে যত ফিজিক্যাল এফার্ট, ফরেস্ট গার্ড, ফরেস্ট অফিসিয়ালস, সেটা খুব ফিজিক্যাল এফার্ট, যত এনার্জি বা যত ফান্ড, যত বিভিন্ন রিসোর্স, বিভিন্ন তাদের মেনটেন করার জন্য যে যে খরচাপাতি হয়, সেগুলো কিন্তু সমস্ত পার্টিকুলার জায়গাগুলোকে কিন্তু সংরক্ষণের জন্য করা হয়। একটা বিশাল অ্যামাউন্ট অফ ফান্ড এই পার্টিকুলার জায়গাগুলোর পেছনে কিন্তু অ্যালোকেট করা, এবং সেইগুলো এদের পেছনেই কিন্তু খরচ করা। তো সাধারণভাবে সংরক্ষণের যে যে সাধারণ যে ধারণা আমাদের এই সাধারণভাবে আমাদের দেশের ক্ষেত্রে যদি বলি, তাহলে কিন্তু সেটা হচ্ছে এইরকম। এবারে আমরা যদি একটু জিনিসটাকে অন্য পার্সপেক্টিভে, মানে এটা কয়েনের একটা দিক গেলে, আমরা যদি এটা অন্য দিকে দেখি, আমাদের ভারতবর্ষে মোট প্রোটেক্টেড এরিয়ার সংখ্যা ইটস অ্যারাউন্ড প্রায় 981টা, এই মুহূর্তে 981টা, এবং পশ্চিমবঙ্গে 22টা। এবং ভারতবর্ষে এই প্রোটেক্টেড এরিয়ার মানে সারা ভৌগোলিক এরিয়ার মাত্র 5%, মাত্র 5% এই প্রোটেক্টেড এরিয়ার মধ্যে পড়ে। তো এই 5% এরিয়া, এই মানে এই যত এই ফান্ড, যত এই রিসোর্স, মানে এই যে গার্ড, এই অফিসিয়াল, তাদেরকে অ্যালট করা, এই যত ফান্ড আসছে সেগুলোকে অ্যালট করা সেই জায়গাগুলোকে, এবং সেই জায়গাগুলোকে বাঁচিয়ে রাখা, মানে যত কিছু যা গভর্নমেন্টের পক্ষ থেকে বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে করা হয়, ফরেস্ট ডিপার্টমেন্ট বা পরিবেশ দপ্তরের পক্ষ থেকে করা হয়, তার কিন্তু মূলত এই 5% এরিয়ার মধ্যেই সীমাবদ্ধ। পশ্চিমবঙ্গে সেটা আরো কম, অ্যারাউন্ড 4%-এর একটু বেশি। মানে যদি সেইভাবে যদি দেখি, তার মানে 95% এরিয়া ভারতবর্ষের আনপ্রোটেক্টেড, সো কল, যেটাকে আমরা কনজারভেশনের হিসেবে, যেটাকে আমরা প্রোটেক্টেড এরিয়া বলছি, একদম ডিফাইন করছি যে এটা হচ্ছে প্রোটেক্টেড এরিয়া, এর মধ্যেরই জীবজন্তুগুলো রয়েছে, গাছপালাগুলো রয়েছে, তাদেরকে বাঁচাতে হবে। সেই জায়গাটা সারা ভারতের সমগ্র ভৌগোলিক এরিয়া, the total geographical area মাত্র only 5%, only 5%, তার মানে 95% এরিয়া, যে এরিয়াটা কিন্তু হচ্ছে একদমই আনপ্রোটেক্টেড। সো তার মানে আমরা যদি একটু মানে ওই কয়েনের উল্টো দিকটা দেখি, তার মানে আমরা যে এত এফোর্ট, এত এনার্জি যেটা খরচা করছি বা সরকার থেকে সরকারি প্রকল্পে খরচা হচ্ছে, সেটা কিন্তু মূলত মেজরলি এই 5%-এর পেছনেই খরচা হচ্ছে। যে 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 এফোর্টটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু 5%-এর পেছনেই দেওয়া হচ্ছে। তার মানে 95% এরিয়া যেটা আনটাচড হয়ে রয়েছে, তার পেছনে কিন্তু কোন রকম সেই রকম, মানে মোস্ট অফ দ্য ক্ষেত্রে, মানে সংরক্ষিত এরিয়াতে বা প্রোটেক্টেড এরিয়াতে যা এফোর্ট দেওয়া হচ্ছে, তার কিন্তু মানে মানে ন্যূনতম এফোর্টও কিন্তু এই বাকি এরিয়াগুলোতে দেওয়া হয় না।
সো তার মানে সেই জায়গাগুলো, তার মানে এতটা জায়গা আনপ্রোটেক্টেড এরিয়া রয়েছে, আনপ্রোটেক্টেড রয়েছে, যেখানে মানুষের অবাধ গতিবিধি রয়েছে, মানুষ সেখানে ঘুরে চলে বেড়াচ্ছে। তাহলে সেই জায়গাগুলোর কন্ডিশনটা কি, সেই জায়গাগুলো নিয়ে আমাদের কিন্তু একটুখানি ভাবা দরকার। মানে আমরা একটা দিক দেখতে গিয়ে, কয়েনের একটা সাইডে সমস্ত ফোকাস করতে গিয়ে, অন্য যে কয়েনের আরেক দিক রয়েছে সেই দিকটা যে চোখের আড়ালেই রয়ে যাচ্ছে, সেই দিকটা যে অজানাই রয়ে যাচ্ছে, এটা কিন্তু আমাদেরকে বোঝার সময় এসছে। এবার আমরা একটু আরো একটা শব্দ বন্ধ রয়েছে যে আমাদের হেডিংটাতে, সেটা হচ্ছে যে ভিলেজ। ভিলেজে কনজারভেশনের কথা আমরা বলছি, বা এখানে আমরা বললাম যে আগের স্লাইডটাতেও আমরা যেটা দেখালাম যে যে প্রোটেক্টেড এরিয়া হচ্ছে 5%, বাকি 95% যে এরিয়া রয়েছে সেই 95% এরিয়ার মধ্যে বেশিরভাগ জায়গায় মানে মেজরিটি যে অংশটা সেটা হচ্ছে গ্রাম, কিছু আছে শহর, বাকি যে পুরো যে অংশটা রয়েছে সেই অংশটা রয়েছে হচ্ছে গ্রাম। তো খুব ভারতবর্ষের হিসেবে দেখলে খুব অল্প অংশ হচ্ছে শহর, বাকি অংশটাই হচ্ছে গ্রাম। সো যদি ভারতবর্ষের একটা গ্রামের ছবি আমরা ভাবি, তাহলে কোন ছবিগুলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে? তাহলে আমাদের ভেসে ওঠে এইরকম কোন ছবি, এই যে একটা কুড়ে ঘর, মাটির বাড়ি, যেখানে চাষবাস হয়, ধান চাষ হচ্ছে, বা যেখানে প্রচুর পুকুর রয়েছে, জলা রয়েছে, বা যেখানে গ্রামের প্রাণীদের কথা বললেই যেটা প্রথম মাথায় আসে সেটা হচ্ছে যে গবাদি পশু, গরু, মোষ, ছাগল, বা পাখি হিসেবে বললে মাথায় আসে যে পোল্ট্রি বা হাঁস মুরগি, এই সবের কথা। এটা হচ্ছে কিন্তু আমাদের যে সাধারণ গ্রাম বললেই আমাদের যে ছবিটা চোখের সামনে ফুটে ওঠে, এবং যেটা হচ্ছে বাকি যে 95% অংশ, তার মধ্যে একটা বিশাল অংশ হচ্ছে এই জাতীয় ক্যারেক্টার গুলো তার মধ্যে রয়েছে, যেটা আমাদের চোখের সামনে নর্মালি গ্রাম বললেই যেটা ভেসে ওঠে। কিন্তু এটাই কি অ্যাকচুয়ালি গ্রামের ছবি? এটা কিন্তু অ্যাকচুয়াল গ্রামের ছবি নয়। এটার বাইরেও, মানে এই যেটা বলছি এর বাইরেও কিন্তু প্রচুর, যেগুলোকে আমরা বন্যপ্রাণ বললাম, এবং বন্যপ্রাণ মানে আমরা যেটা বললাম যে বন্যপ্রাণের সংজ্ঞা অনুযায়ী একটা মাশরুম, পিঁপড়া থেকে শুরু করে আমরা শিয়াল অব্দি সমস্ত কিছুই বন্যপ্রাণ, পাখি, শিয়াল, সাপ সবই বন্যপ্রাণ। সো কিন্তু আমরা যদি সংরক্ষণের দিক থেকে দেখি, তাহলে একটা মাশরুম বা একটা পিঁপড়েকে বা একটা ছোট লতাকে হয়তো ততটা গুরুত্ব দিয়ে সংরক্ষণ করার প্রয়োজন এখনো অব্দি নেই, যতটা একটা এরকম সাপ বা কচ্ছপ বা শিয়াল বা বন বিড়ালকে বা কোনো পাখিকে যতটা গুরুত্ব দিয়ে সংরক্ষণ করার প্রয়োজন আছে। এবং জঙ্গলের মধ্যে যখন সংরক্ষণ করা হয় তখন এইগুলোকেই মেজরলি গুরুত্ব দিয়ে সংরক্ষণ করা হয়। আমরা যদি সেই রকম প্রাণীদের কথাই গ্রামের দেখি, বাকি গ্রামের যেগুলো কমন, পিঁপড়ে, অন্য ছোট ছোট লতা পাতা বা মাশরুম, প্রজাপতি, এদেরকে যদি আমি বাদও দিই, তাহলেও কিন্তু প্রচুর এমন অনেক প্রাণী, বন্যপ্রাণ রয়েছে যাদেরকে ভারতবর্ষের সংরক্ষণের দৃষ্টিভঙ্গিতে যাদের কিন্তু ভীষণ গুরুত্ব রয়েছে। যেমন বিভিন্ন রকম স্তন্যপায়ী প্রাণী, যেমন এটা একটা উপরেরটা হচ্ছে একটা শিয়াল, বেজি, কাঠবিড়ালি বা ইঁদুর, বা বিভিন্ন রকম পাখি, বিভিন্ন সাপ, গোসাপ, কচ্ছপ, ব্যাং, তক্ষক, এরা এরা কিন্তু ভীষণ রকম ভাবে গ্রামের মধ্যে সমস্ত জায়গায় প্রায় আনাচে কানাচে এদেরকে দেখতে পাওয়া যায়। এবং এরা সংজ্ঞা অনুসারে, বৈজ্ঞানিক সংজ্ঞা অনুসারে বা প্রাকৃতিক নির্বাচনের পদ্ধতি অনুসারে এরা কিন্তু সবাই বন্যপ্রাণ। এদের সংরক্ষণের দৃষ্টিভঙ্গিতে বা সংরক্ষিত অঞ্চলে যে যে প্রাণীগুলোকে রক্ষা করা হয় তাদের মধ্যে এদের কিছু কিছু প্রাণী রয়েছে। তো তার মানে এই 95% মানে যে সংরক্ষিত এরিয়া নয়, যে অঞ্চলটা বলছি আমরা, সেই জায়গাগুলোতে এত বন্যপ্রাণ রয়েছে যাদেরকে কিন্তু, যেই বললাম কয়েনের উল্টো দিকটা অজানা থেকে যাচ্ছে, এটা কিন্তু কয়েনের উল্টো দিক, যেখানে এত বড় অঞ্চল, যেখানে এত বন্যপ্রাণ, তথাকথিত যেগুলো ওয়াইল্ড লাইফ হিসেবে আমরা মানে পপুলারলি বলি, সেই রকম বন্যপ্রাণ এত পরিমাণে রয়েছে যাদেরকে কিন্তু
সেই যতটা জঙ্গলের বা সংরক্ষিত এরিয়া বা ন্যাশনাল পার্ক বা স্যাংচুয়ারির মধ্যে যে সমস্ত স্পিসিসরা থাকে তাদেরকে যতটা গুরুত্ব দেওয়া হয়, এদেরকে কিন্তু তার ধারে কাছেও তার কিয়দাংশ গুরুত্ব দেওয়া হয় না সংরক্ষণের পার্সপেক্টিভে। তো প্রশ্নটা আসছে এইটাই, যে এই যে বললাম যে এরা হচ্ছে যে যে ওয়াইল্ড লাইফ যারা ট্র্যাডিশনালি ইনহাবিটিং দ্য ভিলেজেস, মানে এরা, এবং আরেকটা জিনিস বলার যে এরা যে নতুন গ্রামের মধ্যে রয়েছে কিন্তু তা নয়, মানে গ্রামের মধ্যে এরা নতুন অনুপ্রবেশ এদের ঘটেছে তা নয়। মানুষ আসার বহু আগে থেকেই, যে যখন পৃথিবীতে জঙ্গলই বেশি ছিল এবং তারপর তখন মানুষ আসে, আস্তে আস্তে মানুষ শিকারি থেকে আস্তে আস্তে কৃষি কাজ শুরু করে, আস্তে আস্তে সেটেল ডাউন করে, গ্রামের পত্তন ঘটায়। এবং এই যে পুরো সময়টা জুড়েই কিন্তু মানে বন জঙ্গল কেটে মানুষ কৃষিকাজ করছে, তারপর গ্রামের পত্তন ঘটাচ্ছে। এই পুরো ন্যারেটিভটা চেঞ্জ হলেও বন্যপ্রাণ কিন্তু সেই সময় থেকেই গ্রামের মধ্যে রয়ে গেছে, এবং সেই সময় থেকেই মানে এত হাজার হাজার বছর ধরেই আজকে যে বন্যপ্রাণগুলো দেখছি তারা নতুন গ্রামের মধ্যে তাদের অনুপ্রবেশ ঘটানি। এত হাজার বছর ধরেই তারা মানুষের সান্নিধ্যে, বাড়ি ঘরের আশেপাশে বা যে সমস্ত অঞ্চলে মানুষের চলাফেরা রয়েছে সেই অঞ্চলগুলোতে কিন্তু এই বন্যপ্রাণ যথেষ্ট পরিমাণে কিন্তু রয়েছে। সেই জন্য বলছে ট্র্যাডিশনালি দিস আর দ্য ওয়াইল্ড লাইফ দ্যাট ট্র্যাডিশনালি ইনহাবিটিং দ্য ভিলেজেস, মানে এটা হাজার হাজার বছর ধরে রয়েছে গ্রামের মধ্যে। তো এখানে এখানে প্রশ্নটা তাহলে এসেই যায় যে যে কোন কনজারভেশন এফর্ট ছাড়া, সেরকম ভাবে কোনো কনজারভেশন এফর্ট গ্রামের মধ্যে এই সমস্ত বন্যপ্রাণকে বাঁচানোর জন্য সেইভাবে নেই যতটা জঙ্গলের মধ্যে বা সংরক্ষিত এলাকার মধ্যে প্রাণীদেরকে বাঁচানোর জন্য রয়েছে, এদের কাছে ততটা নেই। এবং এটাও বলা বাহুল্য যে যে 5% এরিয়াকে বাঁচানোর জন্য এত এফোর্ট বা এত ফান্ড খরচা করা হচ্ছে, তাদেরকেও ঠিক কতটা সুরক্ষিত রাখা যাচ্ছে। যেভাবে মানে নগর কেন্দ্রিক সভ্যতা যেভাবে ছড়িয়ে পড়ছে, শহর যেভাবে এক্সপ্যান্ড করছে, মাইনিং যেভাবে বাড়ছে, খনিজ সম্পদের উত্তোলন যেভাবে বাড়ছে, পলিউশন যেভাবে বাড়ছে, তাতে এই সমস্ত বন জঙ্গলে যে সমস্ত মানে সংরক্ষিত এলাকার মধ্যে যে সমস্ত প্রাণীরা রয়েছে তারাও কি খুব সুরক্ষিত? তারাও সুরক্ষিত নয়। সেখানেও আমরা কিন্তু এতটা এফোর্ট দিচ্ছি, সমস্ত সরকারি এফোর্ট কিন্তু আমরা সেখানে দিচ্ছি, কিন্তু গ্রামের দিকে যদি আমরা চোখ ফেরাই, যেটা একটা বিশাল, ভারতবর্ষের একটা বিশাল এরিয়া, ভীষণ রকম বড় একটা অঞ্চল, যেখানে এত বন্যপ্রাণ রয়েছে, একদম যারা সংরক্ষণের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে যাদেরকে বন্যপ্রাণ বলছি, বা পপুলারিস্ট দৃষ্টিভঙ্গিতে দেখলে যাদেরকে ওয়াইল্ড লাইফ বলছি, তারা গ্রামের মধ্যে রয়েছে। তো প্রশ্নটা এখানে এসেই যাচ্ছে যে যেখানে এদেরকে একদমই গুরুত্ব দেওয়া হচ্ছে না বা এদেরকে এখন বাঁচানোর চেষ্টা করা হচ্ছে না, তাহলে তারা গ্রামের মধ্যে কি করে এত হাজার বছর ধরে টিকে গেল, কি করে বেঁচে রইলো? গ্রামের লোক চাইলেই তো এরা তো সাপ বা শিয়াল বা এরা তো খুব একটা নিরীহ প্রাণীও নয়। গ্রামের লোক তাদেরকে যে সবসময় পছন্দ করে, আমরা জানি সবসময় পছন্দ করবে তাও নয়, তা সত্ত্বেও কি করে তারা টিকে গেল? এই প্রশ্নটা এসেই যায়। তো এইখান থেকেই আসলে আসল আসল যে প্রশ্নটা তৈরি হচ্ছে যে হাউ ডু দে এক্সিস্ট, যে গ্রামের মধ্যে সেরকম কোন রকম পরিচর্যা ছাড়া, সেরকম কোন রকম এফর্ট ছাড়া এরা কি করে গ্রামের মধ্যে বেঁচে রইল? এই উত্তরগুলোই অ্যাকচুয়ালি আমরা এই কাজ থেকে খোঁজার চেষ্টা করব। এই যে 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 গল্পটা বা যে আলোচনাটা আমি করতে চলেছি, এটা আমি একটা বিগত প্রায় 10 বছর বা তারও বেশি সময় ধরে, প্রায় 12-13 বছর ধরে একটা কাজ করেছি, এবং তারই প্রেক্ষিতে তার যে কনক্লুশন সেইটা নিয়ে আলোচনা করছি। এবং এই কাজটা আমি পুরোটা করেছিলাম এই আমাদের যে পশ্চিমবঙ্গের যে দক্ষিণবঙ্গ, সাউথ ওয়েস্ট বেঙ্গল, সেই পুরো জায়গাটা জুড়ে। এবং এই জায়গাটার প্রায় 13টা জেলাতে 141টা গ্রামে আমি এই প্রশ্নটা নিয়ে অ্যাকচুয়ালি সার্ভে করেছি, এবং সার্ভে করে বোঝার চেষ্টা করেছি যে কেন তারা এক্সিস্ট করে। এবং এই অঞ্চলটা নেওয়ার কতগুলো কারণ আছে সেটাও একটুখানি বলে দেওয়া ভালো। 1 নম্বর কারণ হচ্ছে যে এই আমাদের দক্ষিণবঙ্গ একটা একটা জিওগ্রাফিক্যালি একটা ভীষণ ইন্টারেস্টিং জায়গা, যেখানে একদিকে রয়েছে হচ্ছে ফ্ল্যাট প্লেন, যেটা হচ্ছে প্লাবন ভূমি, অন্যদিকে রয়েছে হচ্ছে মালভূমি অঞ্চল,
আরেকদিকে রয়েছে হচ্ছে এস্চুয়ারাইন বা বাদাবন অঞ্চল। তো ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল ক্যারেক্টার্স রয়েছে, এবং ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল ক্যারেক্টার্স হওয়ার জন্য সেখানে ডিফারেন্ট ওয়াইল্ড লাইফ স্পিসিস থাকবে। এবং শুধু ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল ক্যারেক্টার্সই নয়, সেখানটাতে সেখানটাতে ডিফারেন্ট কাস্ট এবং ডিফারেন্ট কালচারের মানুষও রয়েছে। মালভূমি অঞ্চলে একরকম কাস্টের মানুষ, তাদের কালচার একরকম, প্লাবনভূমি অঞ্চলে একরকম কাস্টের মানুষ, তাদের কালচার একরকম। তো ডিফারেন্ট কালচার এবং ডিফারেন্ট হ্যাবিট্যাট অ্যাকচুয়ালি একটা ডিফারেন্ট ডাইভার্স কাইন্ড অফ ল্যান্ড মাস তৈরি করেছে, যেটাও কিন্তু একটা ইন্টারেস্টিং ইন্টারেস্টিং মানে একটা অত্যন্ত কি বলবো, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক তুলে ধরতে পারে। এত ডাইভার্সিটি থাকার জন্য স্পিসিসের ডাইভার্সিটি এবং তাদের ম্যানেজমেন্টের ডাইভার্সিটি, এরও কিন্তু একটা ভেরিয়েশন লক্ষ্য করা যাওয়ার কথা। সেইটা নিয়ে অ্যাকচুয়ালি আমরা আলোচনা করবো। তো এইটা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের মূলত ম্যাপ। তো প্রথম যে কথাটা একটুখানি বলতে চাইছি, প্রথম যে প্রশ্নটা এখানটাতে এসে যাচ্ছে, সেটা হচ্ছে যে যখন আমরা কোনো একটা জায়গার বায়োডাইভার্সিটি বা ওয়াইল্ড লাইফের কথা বলি, যে তাদেরকে কনজার্ভ করার কথা, কনজারভেশনের কথা, তাহলে আমাকে বলতে হবে যে আদৌ যে এই যে স্পিসিস গুলো বললাম, তাদের গ্রামের মধ্যে তাদের সংখ্যাটা কেমন, মানে কতগুলো স্পিসিস এই গ্রামের মধ্যে রয়েছে। মানে আমরা বলতে চাইছি যে গ্রামের মধ্যে, মানে আমরা বলছি গ্রামের মধ্যে স্পিসিস আছে, দেখা গেল যে খুব কম স্পিসিস আছে, তাহলে তো এই আলোচনাটার কোনো মানেই নেই। তো আদৌ কম স্পিসিস আছে না অনেক স্পিসিস আছে, সেইটা আগে প্রথম স্টেপ হচ্ছে এটাই যে কত স্পিসিস গ্রামের মধ্যে থাকে সেই জিনিসটা বোঝা। তো একটা প্রাইমারি সার্ভে থেকে দেখা যাচ্ছে যে এই বাঁদিকে আমি 4টে গ্রুপ নিয়ে প্রাইমারি যে সার্ভেটা করেছিলাম, সেখানে দেখেছিলাম যে ম্যামলস, বার্ডস, রেপটাইলস এন্ড অ্যাম্ফিবিয়ান্স, মানে স্তন্যপায়ী, পাখি, সরীসৃপ এবং উভচর, এই 4 ধরনের যে লার্জ ভার্টিব্রেট গ্রুপ, যাদেরকে অ্যাকচুয়ালি কনজারভেশনে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, সেইটার একটা কম্প্যারিজন করেছিলাম যে সারা সাউথ বেঙ্গলে জঙ্গল, মানে সংরক্ষিত এলাকা এবং সংরক্ষিত এলাকার বাইরে, মানে গ্রাম এবং শহর সমস্ত মিলিয়ে কত স্পিসিস রয়েছে, আর কেবলমাত্র গ্রামের কত স্পিসিস রয়েছে। তো এই সমস্ত এরিয়ার যে গ্রাম এবং সংরক্ষিত এলাকা মিলিয়ে যে কাউন্টটা, এটা জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটা রিপোর্ট থেকে 2012 সালের একটা রিপোর্ট থেকে নেওয়া। আর যে গ্রামের মধ্যে কাউন্টটা, সেটা মূলত আমারই কাজ করা। আর পাখির যে কাউন্টটা, সেটা কুশল মুখার্জি এবং তাদের গ্রুপের প্রতিনিধি সংসদের বিভিন্ন লোকেরা, তারা এই কাজটা, পাখির সংখ্যাটা তারা দিয়েছে। তো সেখান থেকে দেখা যাচ্ছে যে সমগ্র পশ্চিমবঙ্গে টোটাল স্পিসিস হচ্ছে 550, আর শুধুমাত্র গ্রামীণ এরিয়াতে 475, মানে যেগুলো সংরক্ষিত এলাকা নয়, সেই জায়গার সঙ্গে সংরক্ষিত এলাকা মিলিয়ে যদি দেখি, তার যে বিশাল তফাৎ আছে তা নয়। মানে সংরক্ষিত এলাকার বাইরেও এত স্পিসিস আছে যারা কিন্তু বহাল তবিয়তে খুব ভালোভাবে গ্রামের মধ্যে রয়ে গেছে। এবং এই গ্রাফটা দেখলে বোঝা যাবে যে মানে ইন জেনারেল গ্রামে প্রায় গড়পড়তা প্রায় 24টা ম্যামাল স্পিসিস এবং 38টার কাছাকাছি রেপটাইল স্পিসিস গড়পড়তা। গড়ে প্রতি গ্রামে টোটাল 40টা এবং 52টা ম্যামালস এবং রেপটাইলস পাওয়া গেছে সব গ্রাম মিলিয়ে। কিন্তু যদি প্রতি গ্রাম ওয়াইজ আমি গড়ে হিসেব করি, তাহলে 24টা ম্যামালস, 24টা স্তন্যপায়ী প্রাণী এবং 38টা রেপটাইলস, তারা কিন্তু প্রত্যেক গ্রামে গড়পড়তা তাদেরকে দেখতে পাওয়া যায়। এবারে প্রশ্নটা এটা আসতেই পারে যে এই যে এত স্পিসিস রয়েছে, এরা হয়তো সংরক্ষণের দিক থেকে কি সত্যি এত বাঘসিংহের মতো এত গুরুত্বপূর্ণ নাকি নয়? সেখান থেকে দেখলে দেখা যাচ্ছে যে আমাদের ভারতবর্ষে একটা আইন আছে, যেটা হচ্ছে বন্যপ্রাণ সংরক্ষণ আইন। এবং বন্যপ্রাণ সংরক্ষণ আইনের একটা পার্ট রয়েছে, যেটাকে বলা হয় হচ্ছে শিডিউল। শিডিউলে দেখানো হয়েছে যে মানে এখানে ভারতবর্ষের যত ম্যামালস, রেপটাইলস এবং আরো অন্য কিছু প্রাণীও রয়েছে, মূলত এখানে আমি ম্যামালস এবং রেপটাইলস দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে এরকম প্রাণী তাদের সংরক্ষণের গুরুত্ব অনুসারে তাদেরকে এরকম কতগুলো শিডিউলে ভাগ করা হচ্ছে। মানে শিডিউল 1 to 5 এ ভাগ করা হচ্ছে, 1 2 3 4 5। এবং শিডিউল 1 এ
তাদেরকে রাখা হয়েছে যারা সংরক্ষণের দিক থেকে যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে হয়তো যাদের সংখ্যা ভীষণ কমে আসছে, যাদের হ্যাবিটেট হয়তো ভীষণ কমে আসছে, যাদের ওপর পোচিং এর প্রেশার ভীষণ বেশি, এইরকম জাতীয় প্রাণীগুলো তাদেরকে এই শিডিউল, মূলত শিডিউল 1 আর কিছু তাদের শিডিউল 2 তে রাখা হয়েছে। যেমন বাঘ, সিংহ, হাতি, কুমির, এরা কিন্তু এই শিডিউল 1 স্পিসিস এর শিডিউল 1 এর অন্তর্গত, যেগুলো জঙ্গলে আমরা যাদেরকে সংরক্ষণ সাধারণভাবে করে থাকি। তাহলে এবারে তার মানে আমরা আমরা এটা দেখার চেষ্টা করছি যে গ্রামের মধ্যেও কি এই জাতীয় এত গুরুত্বপূর্ণ স্পিসিস, বাঘ সিংহের মতো গুরুত্বপূর্ণ স্পিসিস আছে। তাহলে দেখতে পারবো যে প্রায় 34টা স্পিসিস শিডিউল 1 এবং 2 ম্যামালস এবং রেপটাইল মিলিয়ে প্রায় 34টা স্পিসিস, মানে গ্রামে যতগুলো স্পিসিস ম্যামালস এবং রেপটাইলস পাওয়া যাচ্ছে 92টার মধ্যে প্রায় 31% তার বেশি, প্রায় 31%-এর বেশি স্পিসিস যারা হচ্ছে সংরক্ষণের ধারাতে যারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাদেরকে বাঁচানোর কথা, মানে বাঘ সিংহ যে গুরুত্ব দিয়ে বাঁচানো হয় সেই গুরুত্ব দিয়ে এদের বাঁচানোর কথা, এবং এরা গ্রামের মধ্যেই থাকে এবং এদেরকে কিন্তু বাঘ সিংহের মতো ওই রকম কোনো প্রোটেকশন দেওয়া হয় না। তারা কিন্তু গ্রামের মধ্যেই বহাল তবিয়তে রয়েছে, এত গুরুত্বপূর্ণ কিছু প্রাণী। এরপরে যদি একটু দেখি যে তার মানে এটা মনে হতে পারে যে এইরকম গুরুত্বপূর্ণ প্রাণী গ্রামের মধ্যে রয়েছে, কিন্তু এরা সংখ্যায় কত? হতে পারে যে গ্রামের মধ্যে রয়েছে কিন্তু খুব কম, ছুটকো ছাটকা দু একটা হয়তো রয়েছে, বেশি সংখ্যায় দেখতে পাওয়া যায় না, মাঝে মাঝে আসে তারপর চলে যায়, সেই রকম কি? তো আমরা যদি এটা দেখি যে সাইটিং ফ্রিকোয়েন্সি, মানে আমরা দেখতে চাইছি যে গ্রামের মধ্যে এরা কতগুলো চোখে পড়ে, এরা কত, মানে কতটা সহজে এদের দেখতে পাওয়া যায়। সেরম দেখলে দেখা যাচ্ছে প্রায় 17টা ম্যামলস এবং 24টা রেপটাইলস যারা হচ্ছে আইদার হাইলি অ্যাবান্ডেন্ট অর ভেরি কমন অর কমন, মানে যাদেরকে প্রায়শই গ্রামের মধ্যে এদিক ওদিক ঘুরে বেড়ালেই যাদেরকে দেখতে পাওয়া যায়। মানে তার মানে এমন নয় যে এই স্পিসিস গুলো গ্রামের মধ্যে রয়েছে এবং তারা সংখ্যায় যে খুব কম তা কিন্তু নয়। এটা গেল তো একটা জেনারেল কোয়ালিটেটিভ ওয়েতে বোঝার চেষ্টা করা। এবারে আমি আরেকটা স্টাডি একটা ছোট করে মানে করার চেষ্টা করেছিলাম, যেখান থেকে আমরা এস্টিমেট করার চেষ্টা করেছিলাম যে গ্রামের মধ্যে গোসাপের সংখ্যা কত। পশ্চিমবঙ্গে 3 ধরনের গোসাপ পাওয়া যায়। এটা হচ্ছে 3 ধরনের গোসাপের 3 ধরনের ছবি, এবং এই 3 ধরনের গোসাপই ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট অনুসারে এরা কিন্তু শিডিউল 1 মানে সর্বোচ্চ গুরুত্ব সহকারে এদেরকে সংরক্ষণ করার কথা। মানে বাঘ সিংহ যে গুরুত্ব দিয়ে সংরক্ষণ করার কথা, এদেরও সেই গুরুত্ব দিয়েই সংরক্ষণ করার কথা। এবং এরা গ্রামের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়, সব কত পরিমাণে দেখতে পাওয়া যায় বা এদের পপুলেশন ডেনসিটিটা গ্রামের মধ্যে কত। এই ম্যাপটা দেখলে পরিষ্কার হবে কিছুটা, এই ম্যাপটা দেখলে কিছুটা পরিষ্কার হবে। এই একদম মানে ওয়াটার মনিটর লিজার্ড দেখা যাচ্ছে যে ম্যাপটা, যেটা একদম যে লালের শেডস যেটা, তার মধ্যে একদম ডিপ লাল যে অংশটা, সেখানটাতে ওয়াটার মনিটর লিজার্ডের পপুলেশন ডেনসিটি 61 থেকে 104, মানে কোন কোন গ্রামে এদের সংখ্যা প্রতি স্কোয়ার কিলোমিটারে 100-র বেশি, মিনিমাম 60, ম্যাক্সিমাম 100। কোন কোন অঞ্চলে, কোন কোন জায়গায় কম, কিন্তু এই অঞ্চলে মানে কোন জায়গাতে 100-র বেশি ইন্ডিভিজুয়াল, মানে 100-র শিডিউল 1 স্পিসিস যারা 100-র বেশি রয়েছে প্রতি স্কোয়ার কিলোমিটারে, এইরকম গ্রাম রয়েছে। তারপরে বেঙ্গল মনিটর লিজার্ড, এইটা যদি দেখি তাহলে দেখবো যে এই যে বাঁদিকের যে ডিপ সবুজ যে জায়গাটা, সেখানে এদেরকে সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়, সেটাও প্রায় 26 থেকে 37টা প্রতি স্কোয়ার কিলোমিটারে। আর ইয়েলো মনিটর লিজার্ড, এটা ভীষণই সুন্দর দেখতে, একদম সোনালী রঙের দেখতে হয়। এদের সংখ্যা এই ওপরের যে অঞ্চলটা ডিপ ব্লু যে জায়গাটা, এখানটাতে এদের সংখ্যাটা 41 থেকে 65 প্রতি স্কোয়ার কিলোমিটারে। তার মানে একটা শিডিউল 1 স্পিসিস, এটা একটা স্পিসিস দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি যে গ্রামের মধ্যে প্রচুর স্পিসিস রয়েছে, তারা তাদের সংরক্ষণের দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং তারা সংখ্যায় যে তা নয়, গ্রামের মধ্যে সংখ্যাতে যথেষ্ট পরিমাণে রয়েছে, প্রচুর পরিমাণে গ্রামের মধ্যে রয়েছে। তাহলে এখান থেকে বোঝা গেল এই জিনিসটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেল যে গ্রামের মধ্যে এরা রয়েছে এবং যথেষ্ট সংখ্যায় রয়েছে, এবং এদের সংরক্ষণের দিক থেকে ভীষণ বড় ভূমিকা রয়েছে।
তাহলে প্রশ্নটা আসছে যে যে আমাদের যে তথাকথিত ধারণা যে মানুষ মাত্রই হচ্ছে বন্য জন্তুর শত্রু, সেই কারণেই সংরক্ষিত এলাকা ক্রিয়েট করা হয়েছে যে মানুষ সেখানে ঢুকতে, সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া যাবে না, মানুষ গেলেই তাদের ক্ষতি হবে, মানুষ গেলেই তারা একটা প্রেসারে আসবে। তাহলে এরা গ্রামের মধ্যে মানুষের একদম চলাফেরার জায়গা, সমস্ত কাজ করার জায়গা, জীবন ধারণের জায়গা, যে জায়গাটা, সেইখানে এত গুরুত্বপূর্ণ স্পিসিস, এতগুলো স্পিসিস এবং এত সংখ্যায় তারা কি করে আজও কি করে তারা টিকে রয়েছে, মানুষের ভূমিকা এখানটায় কি? তো এই উত্তরটা খুঁজতে গিয়ে আমরা দেখলাম যে যে আমরা 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 বোঝার চেষ্টা করলাম যে যে এক্সাক্ট এর পেছনে অ্যাকচুয়ালি কারণটা কি রয়েছে, সে উত্তরটা খুঁজতে গিয়ে আমরা যেটা দেখছি যে এইটা একটা গ্রামের একটা একটা ওভারঅল রাফ ম্যাপ, পশ্চিমবঙ্গের একটা গ্রামের রাফ ম্যাপ, যেখানে এই হলুদ অংশটা যেটা সেটা হচ্ছে তার কৃষিকাজের জায়গা, ক্রপ ফিল্ড, এবং তাকে ঘেরা কালো বর্ডার গুলো হচ্ছে তার বান্ড, আল যেটাকে বলে, তার কোণে এই গাছপালাগুলো হচ্ছে সেখানে খুব ঘন ঝোপ জঙ্গল, মাঝে বাড়ি, এগুলো হচ্ছে থাকার জায়গা মানুষের, মানুষ যেখানে গ্রামের মধ্যে থাকে, এবং তার নীলগুলো হচ্ছে তার জলাশয়, পুকুর ডোবা এইরকম কিছু, বা অনেক জায়গাতে খাল, এগুলো থাকে। তো মোরাললেস এই জাতীয় কতগুলো কম্পোনেন্ট নিয়ে কিন্তু একটা গ্রাম তৈরি, যে একটা অংশে মানুষের বাসস্থান, আর তার চারদিকে তার কৃষিকাজের জায়গা, তার ঝোপ জঙ্গল, রাস্তা, জলাশয়, এইগুলো রয়েছে। এবং ইন্টারেস্টিং হচ্ছে যে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু বন্য প্রাণ, এই ওয়াইল্ড লাইফ তাদের বাসা বানিয়ে থাকে, মানে বাসা বানিয়ে মানে সেগুলো প্রত্যেকটা জায়গাতেই কোনো না কোনো স্পিসিসকে দেখতে পাওয়া যায়। তারা কোথাও বাসা বানিয়ে থাকে, কোথাও খাবারের সন্ধানে আসে, এইরকম আর কি। তো একটা রাফলি এস্টিমেট করে দেখা যাবে, যেমন জলাশয় দেখতে পাওয়া যায় কচ্ছপ, গোসাপ, বিভিন্ন জলের সাপ, মাঠের মধ্যে দেখতে পাওয়া যায় হচ্ছে বুনো খরগোশ, মাঠে মেঠো ইঁদুর, মাঠের চারদিকে যে সমস্ত ঝোপ জঙ্গল গাছপালা হয়ে থাকে সেখানে দেখতে পাওয়া যায় হচ্ছে বিভিন্ন খেক শিয়াল, শিয়াল, বন বিড়াল, তারপরে হচ্ছে বিভিন্ন রকম পাখি, এমনকি বাড়ির মধ্যেও বন্যপ্রাণ দেখতে পাওয়া যায়, যেমন হচ্ছে এটা হচ্ছে একটা নেংটি ইঁদুর। তো এটা একটা ওভারঅল আইডিয়া যে গ্রামের প্রত্যেকটা হ্যাবিটাট, প্রত্যেকটা অংশই, ভৌগোলিক অংশই এক একটা স্পিসিস এর জন্য ইম্পর্টেন্ট। এটাকে আমরা আরেকটু যদি ইনডেপথে দেখি তাহলে আরো পরিষ্কার হবে ব্যাপারটা। যেমন এটা হচ্ছে একটা গ্রামের সাধারণ চাষের জমি, ধান জমি, ক্রপ ফিল্ড। এখানে এটা হচ্ছে ক্রপ ফিল্ডের একটা আমি জাস্ট ড্রয়িং করে বোঝানোর চেষ্টা করছি যে বাঁ দিকের যে অংশটা, উঁচু অংশটা ঢিপির মতো, এটা হচ্ছে আল, এবং তার মধ্যে ধান হয়ে আছে, এবং ধানটা জলে কিছুটা অংশ ডোবা। সো এর মধ্যে কিছু প্রাণী আছে যারা আলে থাকতে পছন্দ করে, যেমন গোসা, যেমন খেকশিয়াল, বা যেমন ইঁদুর, যারা আলে থাকে, আলের ঝোপ জঙ্গলে বা আলের মধ্যে গর্ত করে থাকে। আবার কিছু প্রাণী আছে যেমন ফিশিং ক্যাট, মেছো বিড়াল, বা কেউটে সাপ, এরা আবার জলের মধ্যে থাকতে পছন্দ করে। তার মানে এই জাতীয় একটা সাধারণ একটা চাষের জমি যেখানে মানুষ সবসময় যায়, সেই জমিটাই এমন ভাবে একটা হ্যাবিটেট তৈরি হয়েছে যেখানে কিন্তু প্রচুর ওয়াইল্ড লাইফ তাদের আশ্রয় দেয়। এবং উপরের কাউন্টটা থেকে বোঝা যাচ্ছে যে প্রায় 47টা স্পিসিস যারা তাদেরকে এই চাষের জমিকে তাদেরকে থাকার বা তাদের হ্যাবিটেট হিসেবে এই জায়গাগুলোকে ইউজ করে। সেকেন্ড যেটা হচ্ছে বুশ এবং ট্রি গ্রোভ, সেটা মানে এটা হচ্ছে ট্রি গ্রোভ বা বুশ মানে হচ্ছে যে ঝোপ জঙ্গল, বা ঝোপ জঙ্গল বা কোনো গাছের সারি যার তলাটায় অনেক জংলা হয়ে আছে, যেটাকে ঘিরে অনেক গাছপালা হয়ে রয়েছে। গ্রামের মধ্যে গেলেই বা আমাদের শহরাঞ্চলে অনেক জায়গাতে দেখা যায় যেগুলো পতিত জায়গা, বা গ্রামের একটা কর্নারে যে জায়গাগুলো যেখানে অনেক ঘন ঝোপ হয়ে রয়েছে, যেখানে প্রচুর গাছপালা হয়ে রয়েছে, এবং এই জায়গাগুলো হচ্ছে সবচেয়ে গ্রামের মধ্যে ওয়াইল্ড লাইফের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হয়ে থাকে, তাহলে সেটা এটা একটা ছবি যদি হয় ঝোপ জঙ্গল এবং ট্রি গ্রোভ, গাছপালা এবং সেটাকে ঘিরে রয়েছে বিভিন্ন রকম ঝোপ জঙ্গল, সেখানে প্রচুর ওয়াইল্ড লাইফ দেখতে পাওয়া যায়। সেখানে বাঁদর দেখতে পাওয়া যায়, বেজি দেখতে পাওয়া যায়, বন বিড়াল, শিয়াল, খরগোশ,
বিভিন্ন রকম সাপ, কেউটে সাপ, চন্দ্রপড়া সাপ, বক্র সাপ, গিরগিটি, বিভিন্ন স্পিসিস, মানে প্রায় ৭৪টা স্পিসিস, ম্যামালস আর রেপ্টাইলস মিলে ৭৪টা স্পিসিসের পছন্দের থাকার জায়গা হচ্ছে কিন্তু এই ঝোপ জঙ্গল। এরপরে যেটা আসছে হচ্ছে ওয়াটার বডিজ, পুকুর, মজা খাল, সেখানে প্রচুর স্পিসিস থাকে। তার মধ্যে কিছু থাকে তার পাড়ে, কিছু থাকে জলের মধ্যে, যেমন ভোঁদর জলের মধ্যে মাছ খেতে আসে, তার পাড়ে যেমন ইঁদুর, জলার ইঁদুর তার পাড়ে থাকে, বা কি বলে কচ্ছপ জলের মধ্যে তাদের মোস্ট অফ দ্য টাইম জলের মধ্যে থাকে, মাঝে মাঝে সেখান থেকে বেরোয়। তো প্রায় ২৩টা স্পিসিস থাকে, তাদের পছন্দ থাকার জায়গা হচ্ছে এই পুকুর। তেমনি ভাবে নদী এবং খাল, সেখানে প্রচুর স্পিসিস সেখানটাতে থাকে। যেমন সুন্দরবন অঞ্চলের খালে কুমির দেখতে পাওয়া যায়, শুশুক দেখতে পাওয়া যায়, বা খালে মানে নদীর পাশে যে জঙ্গল থাকে সেখানে শিয়াল দেখতে পাওয়া যায়, যেখানে লোকজন খুব একটা যায় না। প্রায় ৩০টা স্পিসিস এই হ্যাবিটাট গুলো থাকে। রকি আউটক্রপ এটা অত্যন্ত ইন্টারেস্টিং হ্যাবিটাট, এটা আমাদের পশ্চিমবঙ্গের সব জায়গায় দেখা হয়তো যায় না, কিন্তু যেগুলো মালভূমি অঞ্চল, যে জেলাগুলো বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুরের যে অঞ্চলগুলো, যেখানে মালভূমি, ছোট ছোট টিলা রয়েছে, সেখানে এরকম পাথুরে অঞ্চল রয়েছে, এবং এই পাথরের খাঁজে তার মধ্যে গর্ত করে প্রচুর প্রাণী সেখানটাতে কিন্তু এই খাঁজের মধ্যে আশ্রয় নেয়। যেমন সজারু, বুনো শুয়োর, মানে পুরুলিয়া অঞ্চলের ভীষণ রকমের যে পাহাড়ি অজন্তা পাহাড়, শুশুনিয়া পাহাড় বা গড়পঞ্চকোট পাহাড়, সেই জায়গাগুলো কিন্তু প্রচুর এই স্পিসিস গুলো দেখতে পাওয়া যায়। তারা এই পাথরের খাঁজে, মানে এরা কিন্তু ভীষণই প্রত্যেকটা মানে মানে এই প্রত্যেকটা মধ্যে অজগর সাপ একটা শিডিউল 1 স্পিসিস, বা বাকি বনো শুয়োর বা সজারু ভীষণ ইম্পর্টেন্ট স্পিসিস, যাদেরকে জঙ্গলেও যাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে সংরক্ষণের কথা বলা হয়, তারা কিন্তু এই গ্রামের আশপাশে এই পাথুরে গর্তের মধ্যে বাসা বানিয়ে থাকে। আরেকটা জায়গা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে রাস্তা কেমন হতে পারে যে রাস্তা, এখানে ধরো লোক যায়, এখানে কি প্রাণী থাকবে? রাস্তাতেও প্রায় ১৩টা স্পিসিস রাস্তার আশপাশে থাকে। সুন্দরবন চত্বরে যে বাঁধগুলো রয়েছে, সেই বাঁধের উপরে যে ইট চলা যে রাস্তা, ইট ফেলা যে রাস্তাগুলো, সেই ইটের খাঁজে যে ওপরে যে ছবিটা দেখা যাচ্ছে, কালো রঙের সাপ, সাদা ডোরা ডোরা দাগ, এটা হচ্ছে কালার সাপ। এটা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বিষধর সাপ। এই সাপটা মানে সবচেয়ে বিষধর সাপের মধ্যে একটা, সবচেয়ে বিষধর সাপ বলা না, সবচেয়ে বিষধর সাপের মধ্যে একটা। তারা কিন্তু খাঁজের মধ্যে ওই জায়গাটাতে থাকে। এরকম সেখানে এরকম নিচে আঞ্জনি বা মাবুইয়া, বেজি, তারা এই রাস্তার আশপাশে যে ঝোপ জঙ্গল গুলো রয়েছে বা রাস্তার মধ্যে প্রায়শই চলার পথে এদেরকে কিন্তু দেখতে পাওয়া যায়। এবং সবচেয়ে যে জায়গায় সব সময় মানুষ থাকে, যেটা হচ্ছে বাড়ি, সে বাড়িটা কেমন হতে পারে? একটা বাড়ির মধ্যে কত স্পিসিস থাকবে? একটা বাড়ির মধ্যেও দেখা যায় যে কিছু স্পিসিস থাকে এবং কিছু যারা খাবারের সন্ধানে আসে। এরকম প্রায় ২৬ রকমের ম্যামালস এবং রেপ্টাইলস যারা হাউস হোল্ড এরিয়ার উপরে যারা ডিপেন্ডেন্ট। যেমন বিভিন্ন রকম সাপ রয়েছে, যেমন ঘরচিকি সাপ, দাঁড়ার সাপ, বা ভাম মাঝে মাঝেই সেখানে এসে ঢুকে পড়ে খাবারের খোঁজে, বা ভাম বাড়ির ওপরে যে ভেঙে যাওয়া বা অপরিত্যক্ত যে জায়গাগুলো, চালা মাচা, সেরকম জায়গায় বাসা বানায়। বাড়ির ফাটলে বিভিন্ন রকম ইঁদুর আছে, মেঠো ইঁদুর বা বেংটি ইঁদুর, তারা বাসা বানায়। তো এরাও কিন্তু বাড়ির মধ্যে। তো তার মানে এতগুলো প্রত্যেকটা হ্যাবিটেটে কিন্তু কেউ না কেউ রয়েছে। শুধু তাই নয়, আমরা আরেকটু ডেপথে গিয়ে যদি দেখি যে গ্রামের মধ্যে এমন কিছু স্পেসিফিক হ্যাবিটেট রয়েছে যেগুলোকে, মানে যে জিনিসটাকে বলছে হচ্ছে সিক্রেট গ্রোভস। সিক্রেট গ্রোভস হচ্ছে যে এটা হচ্ছে যে এরকম গ্রামের মধ্যে তার আশপাশ মানে মধ্যেই কোনো একটা কোনায় এরকম কোন ছোট ছোট গাছপালা দিয়ে ঘেরা জঙ্গলের মতো, খুব অল্প কিছু গাছ দিয়ে ঘেরা জঙ্গলের মতো অঞ্চল তৈরি হয়ে থাকে, এবং যে জঙ্গলটাকে গ্রামের মানুষেরা পুজো করে। এইরকম একটা জায়গা, একটা সেক্রেট গ্রুপ, গ্রামের মানুষেরা সেই জায়গাটাকে পুজো করে, এবং পুজোর সঙ্গে একটা ভয় ভীতি জড়িয়ে রয়েছে, একটা নিষ্ঠা জড়িয়ে রয়েছে, এবং তারা মনে করে যে যে এই এই জঙ্গলে কোন গাছ কাটা, এই জঙ্গলের মধ্যে যদি আশ্রয় নেয় তাদেরকে মারা, সো তার মানে এই সিক্রেট মেইনটেনেন্স অফ সিক্রেট গ্রুপ অ্যাকচুয়ালি ইনডাইরেক্টলি কিন্তু বিভিন্ন রকম প্রাণীদেরকে কিন্তু সেখানে
সেখানে তাদেরকে বাঁচিয়ে রাখতে বা সেখানে তাদেরকে একটা সেফ থাকার জায়গা দেয় এই সেক্রেট গ্রোভ। একটা স্টাডি জাস্ট করে দেখার চেষ্টা দেখেছিলাম যে বাঁ দিকের যে গ্রাফটা সেটা দেখাচ্ছে সেক্রেট গ্রোভের মধ্যে গাছের এরকম 7টা সেক্রেট গ্রোভে দেখা হয়েছিল যে গাছের ডেনসিটি সাধারণ গ্রামে গাছের ডেনসিটির চেয়ে অনেক অনেক বেশি, মানে সেই জায়গাটা এটাকে বলা চলে এই সেক্রেট গ্রোভ গুলো একটা মিনি ফরেস্ট। এবং যেহেতু এর পেছনে বিভিন্ন রকম ধর্মীয় বিশ্বাস রয়েছে, পুজো আর্চা জড়িয়ে রয়েছে, সেহেতু মানুষ এই জায়গাগুলোর মধ্যে খুব প্রয়োজন ছাড়া আসে না, বা এলেও খুব নিষ্ঠা ভরে আসে এবং কারোর কোনো কিছুর ক্ষতি করে না। এবং সেই কারণে এই তার ডিস্টারবেন্সটা প্রেডিক্ট করার জন্য আমরা গাছের গায়ে কত ইনজুরি মার্কিং আছে সেটাও বোঝার চেষ্টা করেছিলাম, এবং সেখানে দেখেছিলাম যে গ্রামের মধ্যে গাছের গায়ের ইনজুরি মার্কিং অনেক বেশি ইন কম্পেয়ার টু সেক্রেট গ্রোভের মধ্যে যে গাছগুলো আছে তাদের থেকে। তার মানে সেক্রেট গ্রোভের মধ্যে গাছগুলো কিন্তু ভীষণ রকম সেফ। তার মানে মানে সবসময় এটাও কিন্তু একটা কাইন্ড অফ প্রোটেক্টেড এরিয়া, অভয়ারণ্য বা ন্যাশনাল পার্কের মতো, যেগুলো কিন্তু ছোট্ট জঙ্গল, যেগুলো কিন্তু গ্রামের লোকেরাই কিন্তু ট্র্যাডিশনালি মেনটেন করছে। প্রায় 12 থেকে 15টা ম্যামলস এবং 18 থেকে 20টা রেপটাইলস এই এই সেক্রেট গ্রোভের মধ্যে, প্রায় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই সেক্রেট গ্রোভের মধ্যে প্রায় দেখতে পাওয়া যায়। এবং একটু যদি আরেকটু ডিটেলে গিয়ে যদি বলি তাহলে মানে দেখা যাবে যে ভারতের প্রায় প্রত্যেক, পশ্চিমবঙ্গে তো বটেই, প্রায় প্রত্যেকটা আদিবাসী গ্রামে তাদের নিজস্ব একটা সেক্রেট গ্রোভ রয়েছে। তার কারণ আদিবাসীরা এই গাছপালা এবং পশু পাখি পুজো করে, অ্যানিমিস্টিক। তো তারা যেহেতু এই গাছপালা পুজো করে, তো সেই কারণে তাদের প্রত্যেকটা গ্রামের একটা কর্নারে একটা ছোট্ট, এবার এই ছোট সেক্রেট গুলোকে বাদ দিয়ে একটা জাস্ট বেসিক কাউন্ট করা হয়েছে সারা ভারতের সেক্রেট গ্রুপের, যে এখানে কিন্তু এই সেক্রেট গ্রুপ গুলো ইনক্লুডেড নয়, এগুলো হচ্ছে বড় যে সেক্রেট গ্রুপ গুলো ইনক্লুড করা হয়েছে, সেখানে দেখা গেছে প্রায় 13,720টা সেক্রেট গ্রুপ ভারতবর্ষে রয়েছে। এবং যদি ছোট সেক্রেট গ্রুপ গুলোকে ইনক্লুড করা হয় তাহলে দেখা যাবে যে এটা প্রায় লাখ খানেক ছড়িয়ে গেছে। এবং পশ্চিমবঙ্গের শুধুমাত্র বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এরকম কয়েকটা মাত্র জেলাতে যেখানে একটু আদিবাসী অধ্যুষিত এলাকা, সেইখানে বড় সেক্রেট গ্রুপ গুলোকে যদি কাউন্ট করা হয়েছে, দেবল দেব বলে একজন, উনি ওনার একটি কাজ থেকে এটা দেওয়া, সেখানে উনি দেখিয়েছে প্রায় 670টা স্পিসিস, 670টা সেক্রেট গ্রুপ সারা এই জেলাগুলোর মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি রয়েছে। শুধু এটা গেল শুধু পশ্চিমবঙ্গের, মোস্টলি পশ্চিমবঙ্গের কথা, পশ্চিমবঙ্গের স্পিসিসের কথা, পশ্চিমবঙ্গের সেই স্পিসিসগুলো কোথায় থাকে তার কথা। কিন্তু বাইরের একটা দুটো এক্সাম্পল দিয়ে, এটা আমার ডাইরেক্টলি কাজের পার্ট নয়, কিন্তু এই প্রত্যেকটা জায়গাতে আমি নিজে এনকাউন্টার করেছি। দুটো জায়গার এক্সাম্পল দিই। একটা হচ্ছে যে গুজরাটে চারোতার বলে একটি গ্রাম আছে, আনন্দ অঞ্চলে চারোতার বলে একটি গ্রাম আছে। যেমন গুজরাটের এই সমস্ত জায়গাগুলো আমরা জানি, বা এই জায়গাগুলোতে মানে ভর্তি ভর্তি রয়েছে হচ্ছে তলাও, বাট যেটাকে বলে ট্যাঙ্ক, ওয়েটল্যান্ড, বড় বড় ওয়েটল্যান্ড। এবং এই ওয়েটল্যান্ড গুলোতে রয়েছে প্রচুর পরিমাণে মার্শ ক্রোকোডাইল। এই যে ছবিটা দেখা যাচ্ছে এটা কিন্তু একটা গ্রামের সাইডে। আরো ভালো করে বোঝা যাবে যে এই ছবিটা তারা ভালো করে বোঝা যাবে যে এই উল্টো দিকে হচ্ছে গ্রাম, এই দেখা যাচ্ছে পাঁচিল এবং এখানটাতে সিঁড়ি দেখা যাচ্ছে, পুকুরে নামার সিঁড়ি, এবং এখানে একটা কুমির বসে রোদ পোহাচ্ছে। তো এখানে একটা সেন্সাস করা হয়েছিল, যেখানে এটা 2019 সালের একটা সেন্সাস, সেখানে প্রায় 159টা মার্শ ক্রোকোডাইল ডকুমেন্ট করা হয়েছে শুধু এই অঞ্চল থেকে। তার মানে বোঝা যায় মার্শ ক্রোকোডাইল আমরা জানি যে এটা একটা কিন্তু ভীষণই ফেরোশিয়াস অ্যানিমাল। এটা খুব একটা মানুষের মানে দেখতে পেলে খেয়ে ফেলতেই, মেরে ফেলতেই পারে। এবং এরাও কিন্তু কনজারভেশনের পার্সপেক্টিভ এরাও কিন্তু একটা শিডিউল 1 স্পিসিস। তো এটা রয়েছে। আরেকটা এক্সাম্পল হচ্ছে যে ওড়িশার বেতনই, এটা চিল্কার কাছের আরেকটি গ্রাম বেতনই, যেখানে গ্রামের মধ্যে রয়েছে হচ্ছে প্রচুর ব্ল্যাক বাক, কৃষ্ণসার হরিণ, প্রায় 40 স্কোয়ার কিলোমিটার জায়গা, মানে খুবই ছোট একটা জায়গা, মাত্র 40 স্কোয়ার কিলোমিটার জায়গা, সেইখানে প্রায় 1600 ব্ল্যাক বাক প্রায় দেখতে পাওয়া যায় সেই জায়গাটাতে। মানে মোস্টলি এদেরকে দেখা যায় হচ্ছে ধান কাটার সময়, এরা এখানে প্রায় কোনো আশপাশ থেকে চলে আসে, এবং প্রায় 1600 ব্ল্যাক বাক দেখতে পাওয়া যায়। মানে এই ছবিটা থেকে বোঝা যাচ্ছে যে এরা মানুষের কত কাছাকাছি রয়েছে, সাইকেল দিয়ে একদম যাচ্ছে আর পাশে
ব্ল্যাক বাঘ ছুটে বেড়াচ্ছে। তো বোঝাই যাচ্ছে যে এরা মানুষের থেকে যে খুব ভয় পাচ্ছে বা মানুষও এদেরকে খুব একটা বদার করছে তা নয়, একটা শান্তিপূর্ণ সহাবস্থান কিন্তু রয়েছে। এবারে যে লাস্ট মানে শেষের যে পার্টটা যেটা আসছে, সেটা এখানে আমরা বুঝলাম যে দুটো জিনিস পরিষ্কার। প্রথম প্রশ্নটা পরিষ্কার হলো যে গ্রামের মধ্যে কত স্পিসিস রয়েছে, কত ওয়াইল্ড লাইফ রয়েছে, কত ইম্পর্টেন্ট ওয়াইল্ড লাইফ রয়েছে। এবং সেকেন্ড হলো যে এটা গ্রামের মধ্যে তো আমরা জানি যে মানুষেরই থাকার জায়গা, মানুষই থাকে, তাহলে পশুরা কোথায় থাকবে? সেই হিসাবে যদি দেখি, সেই হিসেবে আমরা দেখলাম যে শুধু গ্রামের মধ্যে মানুষের থাকার জায়গা নয়, গ্রামের মধ্যে এরকম বহু জায়গা রয়েছে যেখানে এই সমস্ত ওয়াইল্ড লাইফ যারা ভীষণ রকম সেফলি তাদের বাসা বানিয়ে থাকে। মানুষের যাতায়াত থাকলেও এদের বেঁচে থাকার ক্ষেত্রে বা এদের সার্ভাইভালের ক্ষেত্রে কোন রকম কোনো অসুবিধা হয় না। এবার যেটা আসছে তার মানে হাউ হলো, ওয়্যার হলো, এবার কোশ্চেন আসছে ওয়াই, কেন। আমরা যদি একটু ইতিহাসের পাতায় গিয়ে দেখি যে যে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি যে মানে কেন এরা সার্ভাইভ করলো, মানে সাধারণভাবে আমরা যেটা নোশন হচ্ছে যে ওয়াইল্ড লাইফ আর মানুষ একসাথে কি করে থাকে। ওয়াইল্ড লাইফ একটা হিংস্র প্রাণী, মানুষও একটা টপ প্রেডার, সো তাদের মধ্যে একটা কনফ্লিক্ট হওয়ারই কথা। এবং মানুষ সবসময় যে একটা বাড়ির আশপাশে যে এত মানে মানে এত ফেরোশিয়াস বা কখনো বিষাক্ত প্রাণীরা ঘুরে বেড়ায়, তাহলে মানুষই বা তাদেরকে কেন সহ্য করবে, তাই না? তাদেরকে কেন মানুষেরা সহ্য করবে? তারা চাইলেই তো এদেরকে মেরে ফেলতে পারতো, তারা চাইলেই তো এই সমস্ত যে তারা যে জায়গাগুলোতে থাকতে সেই জায়গাগুলোকে নষ্ট করে ফেলতে পারতো। যে গ্রামের পাশে জঙ্গলে সাপ রয়েছে, সেই জঙ্গলটাকে কেটে ফেলো, তাহলে সাপ থাকবে, তাহলে আমরা সেফ থাকবো। মানুষ চাইলে এটা করতে পারে। তাহলে মানুষ কেন এটা করছে না? বা কেন মানে তারা কি এমন করছে যাতে মানুষের সান্নিধ্যেই এরা বেঁচে রয়েছে? এবার এই উত্তরটা খুঁজতে হলে আমাদেরকে যদি আমরা একটু ইতিহাসের দিকে দেখি, মানে একটু আমরা পিছনের দিকে ফেরত যাই, আমরা দেখবো মানুষ জবে থেকে মানে হোমো সেপিয়েন্স আবির্ভাব জবে থেকে হয়েছে এবং তারপরে মানুষ নিজেদেরকে উন্নত করেছে, চাষবাস করেছে, গ্রাম তৈরি করেছে, এবং যে পুরো যে সময়টা যে মানুষ কিন্তু প্রকৃতির সাথে নিজেদেরকে মিশিয়ে রেখেছে। মানে প্রকৃতির সঙ্গে নিজেদেরকে মানিয়ে নেওয়া, এটা তাদের একটা আলাদা টাস্ক বলে বা কাজ বলে কখনো মনে হয়নি। তারা যখন চাষবাসের আগে তাদের মেজর লাইভলিহুড, জীবন জীবিকা নির্বাহ করার জন্য তাদেরকে এই বন্য প্রাণের ওপর, বিভিন্ন গাছপালা এবং পশু পাখির উপরই নির্ভর করতে হতো। তারা বন থেকে ফল আনতো, বাখর আনতো, জ্বালানি আনতো, তারা বন থেকে প্রাণী শিকার করে আনতো, সেগুলো পুড়িয়ে হয়তো খেত। এবং আস্তে আস্তে যত মানুষ মানে কৃষিকাজ করেছে এবং গ্রামের পত্তন ঘটিয়ে আধুনিক হয়েছে, তাহলেও মানুষের সঙ্গে যে এই এই আত্মিক যোগ প্রকৃতির, এইটা কিন্তু কখনোই কিন্তু চলে যায়। এবং মানুষ এই বিভিন্ন ভাবে প্রকৃতিকে ব্যবহার করেছে তাদের প্রয়োজনের তাগিদে। এবং এই ব্যবহার করা মানে মানে এটা মানুষের একটা কালচারাল প্র্যাকটিস হয়ে গেছে যে প্রকৃতিকে ব্যবহার করা তাদের বিভিন্ন কাজে। আমরা যদি দেখি, আমরা আমাদেরই বিভিন্ন প্রতিদিনের কাজে আমরা প্রকৃতির কি কি জিনিস ব্যবহার করি। তো তার মানে এটা আমাদের প্র্যাকটিসের মধ্যে ঢুকে গেছে। তো এই প্রকৃতিকে ব্যবহার করাটা যেহেতু তাদের একটা মানে একটা অভ্যাসে পরিণত হয়েছে, একটা কৃষ্টিগত অভ্যাসে পরিণত হয়েছে, এবং সেটা বংশানুক্রমিক, সেই প্রত্যেকটা অভ্যাস, প্রত্যেকটা জ্ঞান যেটা তারা জোগাড় করেছে, যেটা তারা এই প্রকৃতিকে যখন ইউজ করেছে, ব্যবহার করেছে, তখন তারা যে জ্ঞানটা লাভ করেছে, সেই জ্ঞানটা বা সেই অভ্যাসটাকে তারা মানুষ তাদের পরবর্তী প্রজন্মের মধ্যে পাস অন করেছে, ছড়িয়ে দিয়েছে। এবং বংশানুক্রমিক ভাবে সেইটা কিন্তু ছড়াতে 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 আজকের এই জায়গাতে এসছে। এবং এই বংশানুক্রমিক লব্ধ জ্ঞান, মানে যেটাকে আমরা আর মোর সাইন্টিফিক্যালি বা মোর মানে ইংলিশে অনেক কলোকালি আজকে যেটাকে ইউজ করি, ট্র্যাডিশনাল নলেজ, সেইটার কিন্তু একটা বিশাল বড় ভূমিকা রয়েছে। তো আমরা সেই জিনিসটা নিয়ে একটুখানি আলোচনা করতে চাইছি যে কেন তারা গ্রামের মধ্যে বেঁচে রয়েছে। তার প্রথম কারণটা হচ্ছে যে
একটা রিলিজিয়াস বিলিভ রয়েছে প্রত্যেকটা অ্যানিমালের প্রতি, প্রত্যেকটা ওয়াইল্ড লাইফের প্রতি। যেমন উপরের ছবিটা, উপরে ডান দিকের যে ছবিটা, যেখানে দেখাচ্ছে যে একটা লোক একটা গাছকে, শাল গাছকে প্রণাম করছে, মানে তার ভক্তিটা দেখাচ্ছে। তার মানে মানে এই যে ভক্তিটা অ্যাকচুয়ালি ইনডাইরেক্টলি মানে প্রকৃতিকে যে বাঁচানো উচিত বা তাদেরকে যে প্রকৃতিকে বাঁচাতে হবে, এটা তাদের পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ হয়ে গেছে। বা বাঁ দিকের যে ছবিটা, উপরে বাঁ দিকে কুমিরের মাটির কুমির তৈরি করে পুজো করছে, এখানে কিন্তু একটা ভয়ে কাজ করছে। বা একদম বাকি যে একদম নিচের ডান দিকের ছবিটা, যেটা হচ্ছে একটা কালনাগিনী সাপের ছবি। কালনাগিনী সাপের গল্প আমরা সবাই জানি যে এর মধ্যে এটা একটা মনসা মঙ্গল কাব্যে কালনাগিনীর প্রেজেন্স একটা মিথ হয়ে রয়েছে। এবং আমরা জানি যে সেখানে বেহুলা লক্ষিন্দরের গল্পে কালনাগিনীর কি ভূমিকা ছিল। তো সেই যে রিলিজিয়াস বিলিফটা, সেইটা কিন্তু এখনো বহু লোকের মধ্যে কাজ করে। তো মানে এখানে এটা বলা যেতেই পারে যে এই রিলিজিয়াস বিলিফ ঠিক না ভুল, এটা থাকা উচিত কি উচিত না, সেটা একটা অন্য তর্কের বিষয়। এখানের বক্তব্য সেটা নয়। এখানের বক্তব্য এটা যে এই রিলিজিয়াস বিলিভ গুলো, যে বিশ্বাসটা, ধর্মীয় বিশ্বাসটা অ্যাকচুয়ালি ভয় হতে পারে, ভক্তি হতে পারে, যেটাই হতে পারে, যেটা এই প্রাণীগুলোকে কিন্তু গ্রামের মধ্যে বাঁচতে সাহায্য করে। রিলিজিয়াস বিলিভের সঙ্গে আরেকটা যেটা জড়িয়ে রয়েছে, সোশ্যাল ট্যাবু, বিভিন্ন বিশ্বাস, মানে সামাজিক বিশ্বাস, শুধু ধর্মীয় বিশ্বাস নয়, সামাজিক বিশ্বাস বা সামাজিক আচার অনুষ্ঠান যেগুলো রয়েছে। যেমন এই দুটো উপরের ছবিটা বেতনইয়ের ছবি, যার গল্প আমি আগেই বললাম, আর নিচের ছবিটা হচ্ছে বাঁকুড়ার একটি গ্রামের একটি হেরান্বিত ছবি, যেখানে মানে একটা গ্রাম যার মধ্যে প্রচুর শামুক ফুল আসে। এবং দুটোর ক্ষেত্রে গল্পটা দুটো একদম, একটা ওড়িশা, একটা বাঁকুড়া। দুটো জায়গার মানুষেরা এই বিশ্বাস করে যে এরা কি করে, এরা বছরের একটা বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় না, কিন্তু ওই বর্ষার পরপর থেকে শুরু করে প্রায় তারপরে 6 মাস যতদিনে ধান কাটা হচ্ছে, এবং তারপরেও বেশ কিছুটা সময় তারা থাকে। এবং গ্রামের মানুষেরা মনে করেন যে এরা যে বছর বেশি আসে সেই বছর বেশি বৃষ্টি হয়। তার কারণ বৃষ্টির আসার মানে স্বাভাবিকভাবে আমরা যদি একটু অন্যভাবে দেখি যে যে বছর বেশি বৃষ্টি হয় সেই বছর স্বাভাবিকভাবে এদের রিপ্রোডাকশন রেট বাড়ে, বাচ্চা দেয়, এবং তারা খাবার দাবার বেশি পেতে পারে। সেই হিসাবে পাখি হয়তো বেশি আসছে, বা কৃষ্ণসার হরিণেরা বেশি আসছে। কিন্তু গ্রামের মানুষেরা এভাবে দেখছে যে এরা বেশি এলে বৃষ্টিটা বেশি হয়, এবং বৃষ্টি বেশি হওয়া মানে হচ্ছে চাষবাস, ধান যে চাষটা, সেই চাষটা অনেক ভালো হবে, অন্য কোনো ফসল চাষ হলে সেই চাষটা অনেক ভালো হবে, এবং তার প্রোডাক্টিভিটিটা বাড়বে। মানে এদের আশাটা ইনডাইরেক্টলি ভিলেজের ওয়েলথের ওপরে একটা ভীষণ রকম তাদের প্রভাব রয়েছে। এটা গ্রামের লোকেদের একটা বিশ্বাস। আবারও সেই জায়গায় বিশ্বাস ঠিক না ভুল, দ্যাটস ডিফারেন্ট ইস্যু। বাট এই বিশ্বাসটার কারণে, গ্রামের লোকেদের মধ্যে যেহেতু বিশ্বাসটা রয়েছে, সেই বিশ্বাসটার কারণে মানুষেরা এদেরকে কোনো রকম ক্ষতি করে না। গ্রামের মধ্যে এলেও এদেরকে একদম খুব সুন্দরভাবে কিন্তু মেনে নিয়েছে। এবারে যেটা আসছে যে সবসময় যে শুধু ধর্মীয় বিশ্বাস বা সোশ্যাল নয়, এমন ভাবার কোনো কারণ নেই যে শুধু এইটাই। গ্রামের লোকেরা কিন্তু মানে আমরা শহরের ভাষায় ইকোলজিক্যালি লিটারেট নিজেদেরকে বলি, কিন্তু গ্রামের লোকেরা হয়তো শব্দটা জানে না, কিন্তু তারাও বিভিন্ন ভাবে ইকোলজিক্যালি লিটারেট, মানে শিক্ষিত, বাস্তুতন্ত্রের দিক থেকে বা ইকোলজিক্যালি শিক্ষিত। কিভাবে? যেমন গ্রামের পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের বহু জায়গাতে গ্রামের লোকেরা বিশ্বাস করে যে যদি গ্রামের মধ্যে বাড়ির আশপাশে গোসাপ ঘোরাফেরা করে, তাহলে সেখানে সাপের সংখ্যা খুব কম হবে, সাপের সংখ্যা বেশি থাকবে না, গোসাপ সাপ খেয়ে নেয়। এবং সাপ মানেই হচ্ছে সাধারণ লোকেদের মনে একটা ভয়, একটা বিষধর সাপ থাকবে, সেটা ভয়ের উদ্রেক করবে। তো গোসাপ থাকা মানে হচ্ছে সাপ থাকবে না। তো গোসাপ আমাদের সেরকম ক্ষতি করে না, একটু বিকট দেখতে হলো, গোসাপকে রেখে দাও, তাহলে আমরা সেফ থাকবো, এই একটা বিলিভ কাজ করছে। এবং গোসাপ কিন্তু আগেকার, এখনো বহু জায়গায় গ্রামের মধ্যে ভাগাড়ে যেসব মরা জীবজন্তু ফেলা হয়, গোসাপ কিন্তু এদেরকে খেয়ে সেই ভাগাড়টা পরিষ্কার রাখে, যার ফলে গ্রামের মধ্যে রোগ ছড়াতে না পারে। নিচে ডান দিকে একটা সাপের ছবি, যেটা র্যাট স্নেকের ছবি, যেটাকে বাংলায় দাঁড়ার সাপ বলে। এরা চাষের জমির আশপাশে প্রচুর এদের দেখতে পাওয়া যায়। এবং এরা কি করে, এদের মেন খাবারের মধ্যে একটা হচ্ছে মেঠো ইঁদুর। এবং মেঠো ইঁদুর আমরা জানি ফিল্ড র্যাটস, এরা হচ্ছে ধানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পেস্ট। মানে এরা বছরে প্রচুর ধান নষ্ট করে দেয়। এবং গ্রামের লোকেরা মনে করে যে চাষিরা, যে যদি র্যাটস থাকে
দাঁড়ার সাপ থাকে চাষ জমির আশপাশে, তাহলে কিন্তু এরা ইঁদুর, মেঠো ইঁদুর খেয়ে ফেলবে এবং তার ফলে তারা ধানের ক্ষতি করতে পারবে না। তো সেই জন্য র্যাটস থেকে প্রোটেক্ট করে। শিয়াল, ওপরের ছবিটা হচ্ছে একটা শিয়াল জ্যাকালের ছবি, সেটাও কিন্তু মোরালেস তাদের ফাংশন সেম। এদের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এরা কাঁকড়া খেয়ে নেয়। তো কাঁকড়াও প্রচুর ফসলের ওই গোড়া চিবিয়ে নষ্ট করে দেয়। তো মনে করা হয় যে যদি শিয়াল থাকে তাহলে এরা কাঁকড়া খেয়ে ফেলবে এবং তার ফলে ধানের প্রোডাক্টিভিটি নষ্ট হবে না। সো দ্যাট ইজ মানে তারা কিন্তু মানে এই যে জ্ঞানটা, এই জ্ঞানটা তো তারা বংশানুক্রমিক বা প্র্যাকটিসের মাধ্যমে অর্জন করেছে, আমরা বই পড়ে অর্জন করতে পারি, তারা তো প্র্যাকটিসের মাধ্যমে অর্জন করেছে। তো এই রকম জিনিসও কিন্তু ভীষণ রকম কাজ করে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে এস্থেটিক ভ্যালু। এটাও খুব ইন্টারেস্টিং একটা জিনিস যে এখন বহু জায়গাতেই দেখা যায় গ্রামের মধ্যে, গ্রামের মানুষের মনে করে যে গ্রামের মধ্যে যদি কোনো এরকম মানে সুন্দর দেখতে বা খুব গর্জাস ক্যারিসমেটিক স্পিসিস থাকে, তাহলে গ্রামের লোকেরা ভীষণ প্রাউড ফিল করে, মানে যে গ্রামে রয়েছে সেই গ্রামের ভ্যালু বা ক্রেডেনশিয়াল অন্য আশপাশের লোকের তুলনায় বেড়ে যায়। এবং বাইরে থেকে অনেকে ট্যুরিজম ক্ষেত্রে বা অনেকে যারা বার্ড বাচ্চা, নেচার বাচ্চা আছে, তারা এগুলো দেখতে আসে। সো তারা জানে যে এই জিনিসগুলো গ্রামে থাকলে গ্রামের নাম বাড়বে, দে ফিল প্রাউড। সো এই এস্থেটিক ভ্যালুটাও কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড সাবকনশিয়াসলি এদেরকে হেল্প করে বাঁচিয়ে রাখতে। এরপরে যেটা আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে ডিফারেন্ট মানুষের প্রচুর অ্যাক্টিভিটি থাকে, যারা যেগুলো হয়তো সব ক্ষেত্রে বন্যজন্তুদের বাঁচানোর জন্য হয় না, কিন্তু এমন ভাবে সেই জিনিসটা কনভার্ট হয় যে এটা হেল্প করে বন্যজন্তুদের। এই ওপরের ছবিটা হচ্ছে একটা ভাগাড়ের ছবি, এটা হচ্ছে একটা ধানের জমি, বা নিচের ছবিটা তো ধানের জমির মাঝের অংশ। এইগুলো সাধারণভাবে হয় যে সমস্ত ল্যান্ড গুলোর কোনো লিগাল ডিসপিউট রয়েছে, মানে আইনানুগ ভাবে এটার কোনো ওনার নেই, সরকারি ওনার নেই, বা হয়তো ভাগ বাটোয়ারা নিয়ে প্রবলেম হচ্ছে ভাইদের মধ্যে। এইরকম বিভিন্ন প্রবলেমের কারণে কি হচ্ছে যে আশপাশের সব জমিগুলো তারা ইউজ করে নিলেও এই ছোটখাটো জায়গাগুলো তারা ছেড়ে দিচ্ছে। বা অনেক ক্ষেত্রে এরকম হয় যেখানে ছবিটা নেই, যে পাশের জমির আশপাশে এরকম কয়েকটা গাছ রেখে দেয়, মানুষ কাটে না, তার কারণ চাষ করতে করতে ক্লান্ত হয়ে যায়, সে গাছের তলায় গিয়ে তাদের জিরিয়ে দেয়। তো এইরকম বিভিন্ন তাদের মানে এবং সেই গাছগুলো থাকার জন্য কি সেই গাছগুলো বিভিন্ন ওয়াইল্ড লাইফকে সাপোর্ট করে হচ্ছে তাদেরকে সেখানে, যাতে তারা তাকে বাসা বানিয়ে থাকতে পারে। এবং এই জাতীয় যে হ্যাবিটেট গুলো, এই জাতীয় হ্যাবিটেট গুলো এরকম ফ্যালো পড়ে রয়েছে, যে জায়গাগুলো কেউ ইউজ করছে না, মানে আনডিস্টার্ব করে রয়েছে, এবং তার ফলে কিন্তু এই জায়গাগুলো বিভিন্ন ওয়াইল্ড লাইফ হ্যাবিটেট হিসেবে ব্যবহৃত হওয়া শুরু হয়ে যায়। তো বাই প্রোডাক্ট অফ হিউম্যান অ্যাক্টিভিটিস অ্যাকচুয়ালি লিডস টু দ্য কনজারভেশন অফ ওয়াইল্ড লাইফ। এছাড়া আরেকটা পার্ট হচ্ছে যে প্রচুর সাধারণভাবে দেখা যায় যে বিভিন্ন প্রান্তিক আদিবাসী মানুষেরা তারা এতটাই গরিব হয় যে তারা তাদের প্রোটিন সোর্সটা তারা কিনে খেতে পারে না। এবং এটা একটা পার্ট। এবং অন্যদিকে হচ্ছে তারা ট্র্যাডিশনালি যেহেতু তারা শিকারী, তাদেরকে শিকার তারা করে, সেটা অস্বীকার করার জায়গা নেই। তো এবং এই দুটো জিনিস মিলিয়ে যেটা হয় যে হয়ে থাকে যে এর ফলে মানে তাদের যে রেগুলার যে প্রোটিন সোর্স, আমাদের সবার শরীরে প্রোটিনের একটা প্রোটিন ডায়েটের প্রয়োজনীয়তা রয়েছে, তো এদের এই প্রোটিন ডায়েটটা কিন্তু এই ওয়াইল্ড লাইফ থেকে আসে। এবং এখানে মনে হতে পারে তারা তো ওয়াইল্ড লাইফ মেরে দিচ্ছে, কিন্তু এরা স্বাভাবিকভাবে এত হাজার বছর ধরে এই প্রোটিন এত বছরে ওয়াইল্ড লাইফ শেষ হয়ে যায়নি, তার মানে নিশ্চয়ই তারা এমন ভাবে ওয়াইল্ড লাইফকে মারে না যাতে এরা সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়। এবং এটাও আমরা দেখেছি, মানে আমি কাজ করার সময় নিজে দেখেছি যে এরা খুবই নির্দিষ্ট যেটুকু প্রয়োজনীয় সেইটুকু প্রাণীদের শিকার করে, সেই দিনে খাওয়ার জন্য সেইটুকু শিকার করে, তার বেশি প্রেগনেন্ট অ্যানিমালকে শিকার করে না। ডেফিনেটলি এর কিছু রিসেন্টলি এর কিছু এক্সেপশনস রয়েছে, বেশ কিছু জায়গাতে এর কিছু ব্যতিক্রম দেখা গেছে যেখানে এটা মেনটেন হচ্ছে না, কিন্তু হোলসাম ক্ষেত্রে বেশিরভাগ জায়গাতে কিন্তু প্রোটিন সোর্স হিসেবে এরা ইউজ করে এই ওয়াইল্ড লাইফকে শিকার করে খাওয়ার জন্য। কিন্তু কখনোই সেটা এমন পরিমাণে তারা শিকার করে না যাতে সেই প্রাণীগুলো যাতে সম্পূর্ণরূপে পৃথিবী থেকে হারিয়ে যায়। তারা ভবিষ্যতে তাদের উত্তর পুরুষেরা যাতে খেয়ে যেতে পারে, তারাও যাতে এই ওয়াইল্ড লাইফটাকে ব্যবহার করতে পারে, সেই কারণে তারা ঠিক সেইটুকু পরিমিত ভাবেই ইউজ করে যেটুকু তাদের প্রয়োজন। এবং যে জিনিসটা আমরা সবসময় ইগনোর করে যাই
যে আরেকটা জিনিস, আরেকটা পার্ট, সেটা হচ্ছে যে আমাদের ইমোশনাল বন্ডিং উইথ নেচার, মানে আমাদের লাভ ফর দ্য নেচার এন্ড দ্য লিভিং অর্গানিজমস। আমরা যদি একটু ভালো করে দেখি, ভেবে দেখি, যে আমাদের সবাই কিন্তু জীবিত যে সমস্ত প্রাণী যাই হোক না কেন, তাদের প্রতি একটা ন্যূনতম মায়া রয়েছে, এবং এই যে মায়া শব্দটা ব্যবহার করছি, বা কারোর ক্ষেত্রে ভালোবাসা রয়েছে, এই মানে এটা হচ্ছে ইমোশনাল কোশ্চেন। এই ইমোশনাল কোশ্চেনটা কিন্তু বিভিন্ন ওয়াইল্ড লাইফের ক্ষেত্রে মানুষের কাজ করে। মানুষের কখনোই তাদের উদ্দেশ্য এইটা নয় যে 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 এদেরকে সম্পূর্ণরূপে নষ্ট করে ফেলা বা সম্পূর্ণরূপে শেষ করে ফেলা। এই ইমোশনাল কানেক্টটাও কিন্তু ভীষণ রকম ভাবে ওয়াইল্ড লাইফকে মানুষের সান্নিধ্যে থেকে চারপাশে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। এটা একটা জাস্ট গ্রাফ, এটার মধ্যে ডিটেলে যাচ্ছে। এটাতে দেখাচ্ছে যে ডিফারেন্ট ভ্যালু কোন কোন স্পিসিসের জন্য কি কি ভ্যালু কাজ করছে, বা কতগুলো স্পিসিসের ভ্যালু কাজ করছে, সেইটা দিয়ে ডিসকাস, এটার মধ্যে ডিটেলে যাচ্ছি না। সো আমরা যদি পুরো জিনিসটাকে সামারাইজ করি, তাহলে আমরা কি দেখতে পাই? তাহলে প্রথমে আবার সেই একটা থেকে প্রথমে আমরা দেখতে পাই যে, প্রথম প্রশ্নের উত্তরে আমরা দেখতে পাই যে গ্রামের মধ্যে প্রচুর স্পিসিস রয়েছে, তারা প্রচুর সংখ্যায় রয়েছে, এবং তাদের প্রচুর ওয়াইল্ড লাইফ স্পিসিস রয়েছে, এবং তারা প্রচুর সংখ্যায় রয়েছে, এবং তাদের সংরক্ষণের দিক থেকেও কিন্তু ভীষণই গুরুত্ব রয়েছে। এটা তো নাম্বার ওয়ান। সেকেন্ড, আমরা কি দেখলাম যে এরা কিভাবে কোথায় থাকছে, যে আমরা দেখলাম যে গ্রামের মধ্যে এখনো মানুষের জনসংখ্যা বৃদ্ধি পেলেও, বা মানুষ যথেষ্ট রকম ভাবে থাকলেও, এখনো প্রচুর হ্যাবিটাট এইরকম রয়েছে, মানুষের দ্বারা পরিচর্যা করা হ্যাবিটাট এমন রয়েছে, যেখানে এরা কিন্তু নিজেদেরকে মানিয়ে নিয়েছে, নিজেরা সেখানে সেই জায়গাগুলোর সঙ্গে নিজেরা খাপ খাইয়ে নিয়েছে, যাতে তারা বেঁচে থাকতে পারে। এবং ফাইনালি কেন কেন তার উত্তরে আমরা দেখতে পাচ্ছি যে তার প্রথম যে জিনিসটা, সেটা হচ্ছে যে মানুষ যখন রিসোর্সটাকে ইউজ করে, যে আমরা সবসময় বলে বেড়াচ্ছি যে মানুষ হচ্ছে ওয়াইল্ড লাইফের শত্রু, সেটা সম্পূর্ণরূপে সত্যি নয়, একদমই সত্যি নয়। তার কারণ মানুষ যখন কোনো একটা ওয়াইল্ড রিসোর্সকে ইউজ করছে, বা এত বছর ধরে করে এসছে, আমরা যদি দেখি যে যে এটা তো এত এত যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, এত ন্যাশনাল পার্ক, এত স্যাংচুয়ারি, এত কিছু, এটা তো কত বছরের পূর্ব, আজ থেকে 1972, মাত্র 50 বছর আগে, এখনো 50 বছর হয়নি। তার আগে 1000 বছরের ইতিহাসে, 100 বছর, 200 বছর, 1000 বছরের ইতিহাসে, তখনও তো মানুষের সান্নিধ্যেই এরা ছিল, তখন তো এরকম কোনো প্রোটেকশন ছিল না। তাহলে তারা কি করে বেঁচে রইল? আজকেও গ্রামের মধ্যে এরা কি করে বেঁচে রয়েছে, এবং সেটাই এতটা কাজ, এতটা যেটা বললাম, তার থেকে বোঝা যাচ্ছে যে মানুষ রিসোর্স ইউজ করলেও, যে রিসোর্স ইউজ করছে ওয়াইল্ড রিসোর্স, সেটা কিন্তু সাস্টেনেবলি ইউজ করছে, মানে এমন ভাবে ইউজ করছে না যাতে পুরো স্পিসিসটা বা তাদের হ্যাবিটেটটা একদম ঝাড়ে বংশে নষ্ট হয়ে যায়, এরকম ভাবে ইউজ করছে না, যেটুকু প্রয়োজন সেটুকু ইউজ করছে। সেকেন্ড যেটা হচ্ছে যে যে জিনিসটা বললাম, যে ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ ট্র্যাডিশনাল ম্যানেজমেন্ট এন্ড হ্যাবিটাট এন্ড স্পিসিস, যেটাকে আজকের দিনে মডার্ন ভাষাতে খুব চলছে, যে একটা কনসেপ্ট হচ্ছে যে সিটিজেন সায়েন্স, যেখানে যে সমস্ত শহুরে লোকেদের বা যারা তথাকথিত ভাবে এই বায়োলজি নিয়ে বা নেচার সায়েন্স নিয়ে পড়াশোনা করেনি, এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেনি, তাদেরকেও এই সংরক্ষণের কাজে ইউজ করা, এই কথাটা উঠে। কিন্তু এইটা যদি আমরা যে গল্পটা বললাম, তাতে বোঝা যাচ্ছে যে এইটা কিন্তু আমাদেরকে মানে এমন কোনো নতুন কনসেপ্ট কিছু নয়, মানুষ এই জিনিসটাই গত কয়েক হাজার বছর ধরে করে আসছে। এত হাজার বছর ধরে তারা বন্য প্রাণীকে তাদের প্রয়োজনে ইউজ করেছে, তারা তাদেরকে ব্যবহার করেছে, সেখান থেকে তারা নিজেদেরকে জীবন জীবিকা নির্বাহ করেছে। এই যে প্রত্যেকটা জিনিস, এবং সেটা সেটা শুধুমাত্র এবং সবসময় যে তাদেরকে ব্যবহার করার ক্ষেত্রে সবসময় যে সঠিকভাবে ব্যবহার করতে পেরেছে তাও নয়, এবং তারপরে কি হয়েছে যে ভুল ত্রুটিগুলো হয়েছে প্রত্যেকটা জেনারেশনে, সেটা পরের জেনারেশনে শুধরেছে, এবং সেই ঠিক জিনিসটা জেনারেশন একটা জেনারেশন ট্রান্সফার হয়েছে, বংশানুক্রমিক ভাবে সেটা সঞ্চারিত হয়েছে। এই প্রত্যেকটা জিনিস, যেটাকেই আমরা বলছি হচ্ছে ট্র্যাডিশনাল নলেজ, যেটা মানুষ যে কালচারটা, যে কালচারাল প্র্যাকটিস যেটা অ্যাডাপ্ট করেছে, সেটা ট্র্যাডিশনালি ফ্লো করেছে জেনারেশন আফটার জেনারেশন। এবং সেই সেই পুরো জিনিসটার মধ্যেই এটা লুকিয়ে রয়েছে যে যে মানুষের ভূমিকা কি, মানুষের জ্ঞান, মানুষ যে এত হাজার বছর ধরে প্রকৃতিকে ব্যবহার করার ফলে যে জ্ঞানটা অর্জন করেছে, সেই জ্ঞানটাকে কিভাবে
তারা তারা ইউজ করছে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু এই পার্টিকুলার সংরক্ষণের বা কেন গ্রামের মধ্যে ওয়াইল্ড লাইফ বেঁচে রয়েছে তার ক্ষেত্রে এর কিন্তু একটা ভূমিকা রয়েছে। যে এত হাজার বছর ধরে মানে যে যে পরম্পরালব্ধ জ্ঞান, যে জ্ঞানটা তারা অর্জন করেছে এই যে বন্যপ্রাণকে ব্যবহার করে, সেই জ্ঞানটাই অ্যাকচুয়ালি কিন্তু এই বন্যপ্রাণকে আজকের দিনে সংরক্ষণ করছে। মানে গ্রামের মধ্যে দেখা যায় বহু মানুষজন এখনো পাওয়া যাবে যারা বহু বছর ধরে গ্রামের মধ্যে সেই জায়গায় রয়েছে, সেই জায়গার ইতিহাস জানে, সেই গ্রামের প্রকৃতির সমস্ত পুঙ্খানুপুঙ্খ সমস্ত কিছু জানে। এবং যারা যারা যাদেরকে যদি আমরা মানে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু বুঝতে পারবো, বা আমাদেরকে প্রশ্ন করতে পারি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এদের মানে কিভাবে এত বছর ধরে এই এই বন্যপ্রাণ গ্রামের মধ্যে টিকে রয়েছে। এবং এই যে পুরো এত এত গল্প, এত যে কথাটা বললাম সেটা কিন্তু কিয়দাংশ এই গ্রামের মানুষের থেকেই জানা। এবং ফাইনালি যেটা যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে বায়োফিলিয়া। সেই জিনিসটা হচ্ছে বায়োফিলিয়া। যে কনসেপ্ট মানে মানে আমাদের একটা জেনারেল নোশন রয়েছে যে 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 লাভ ফর দ্য নেচার, যে আমাদের যেটা আমরা যদি জিজ্ঞাসা করি আমরা কোথায় ঘুরতে যেতে পছন্দ করি বা আমরা কোথায় আমাদের প্রেফার ডেস্টিনেশন কি, তাহলে আমাদের সবসময় বেশিরভাগই লোক বলবে আইদার পাহাড়, নয় জঙ্গল, নয় সমুদ্র। বেশিরভাগ ক্ষেত্রেই তার মানে কি আমাদের নেচারের প্রতি একটা 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 নারীর টান রয়েছে, নারীর যোগাযোগ রয়েছে। এবং মানে এইটার বৈজ্ঞানিক মানে এটা যে এমন নয় যে শুধুমাত্র আমি জন্মানোর ফলে আমি এটাকে দেখে শিখেছি তা নয়। আমরা যেভাবে মানে এটার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে যে যে আমাদের মধ্যে যেভাবে বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য বা আমাদের যে সমস্ত দৈহিক বৈশিষ্ট্য যেগুলো আমাদের জিনের মাধ্যমে বংশ পরম্পরায় সঞ্চারিত হয়েছে, এই যে লাভ ফর দ্য নেচার বা এই যে যে কালচারটা মানুষ অ্যাডাপ্ট করেছে এত হাজার বছর ধরে, সেইটাও কিন্তু এই জিনের মাধ্যমেই পাস অন হয়েছে। সো দিস ইজ এই বায়োফিলিয়া, দ্য লাভ ফর দ্য নেচার, এটা কিন্তু শুধুমাত্র যে একটা জেনারেশনে অ্যাডাপ্ট করা তা নয়, এটা কিন্তু ইজ আ পার্ট অফ জিন কালচার কোএভলিউশন। সো ফাইনালি আমরা জাস্ট সাম আপ করতে পারি এইভাবে যে আজকের দিনে দাঁড়ালে একটা হিউজ প্যারাডাইম শিফট হয়েছে আমাদের যে কনজারভেশন ফিলোসফিতে। মানে একটা সংরক্ষণের যে দর্শনটা সেটা সম্পূর্ণরূপে আজকের দিনে দাঁড়িয়ে বদলে গেছে। লাস্ট 20-30 বছরে এই পুরো চেঞ্জটা এসছে। বিভিন্ন বৈজ্ঞানিক তারা প্রশ্ন তুলেছে যে আমরা এই যে প্রশ্নটা আমি বললাম যে এত কম এরিয়ার মধ্যে এত কম এরিয়ার মধ্যে সমস্ত এফর্ট দেওয়া হচ্ছে, এনার্জি দেওয়া হচ্ছে, এবং মানুষকে প্রচুর আদিবাসী মানুষ যারা জঙ্গলের উপর আজও নির্ভরশীল, এই সংরক্ষিত এলাকা ডিক্লেয়ার করার জন্য সেই সমস্ত আদিবাসী মানুষকে বাস্তুচ্যুত করা হয়েছে। এবং যে আদিবাসী মানুষটা এত হাজার বছর ধরে সেই জায়গার বন্যপ্রাণকে বাঁচিয়ে এসছিল, আজকে অন্যদের কারণে তাদেরকে সেই জায়গা থেকে সরে যেতে হচ্ছে। এইরকম একটা ভীষণ একটা কন্ট্রোভার্সি না, একটা ভীষণ একটা ডাইলেমা তৈরি হয়েছিল। এবং 1990s এর শুরুর দিক থেকেই এই পুরো কনজারভেশনের যে ফিলোসফিটা সেটা চেঞ্জ হওয়া শুরু হয়। এবং 2000 এর শুরুতে 2002 তে বায়োডাইভার্সিটি অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আনা হয় আমাদের ভারতবর্ষে। এবং সেই অ্যাক্টে বলা হয় যে যেখান থেকে পুরো এই প্যারাডাইম শিফটটা হয়, যে ভারতের যে দর্শন কনজারভেশন বা সংরক্ষণের যে দর্শন সেটা সম্পূর্ণরূপে বদলে যায়। এবং যেখানে প্রথম বলা হয় যে যে ফরেস্টকে মানুষের থেকে আলাদা করে নয়, আইসোলেট করে নেয়, মানুষকে ফরেস্টে প্রোটেকশন মানে ফরেস্টকে প্রোটেকশনের জন্য মানুষকে ব্যবহার করে তাদেরকে পার্টিসিপেট করিয়ে এবং মানুষ এবং ওয়াইল্ড লাইফকে কোএক্সিস্ট করিয়ে তাদেরকে সংরক্ষণ করার কথা বলা হয়। এবং শুধুমাত্র সমস্ত এফর্টটা ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টের বেশিরভাগ এফর্টটাই শুধুমাত্র কিছু লার্জ ক্যারিসমেটিক স্পিসিসের উপরে ফোকাস করা রয়েছে, সেটাকে না করে মানে শুধু বাঘ, সিংহ, হাতি, কুমির, ময়ূর এরকম কিছু ক্যারিসমেটিক স্পিসিসকে কনজার্ভ করার কথা বললেই বেশিরভাগ ক্ষেত্রে এদেরকে করার কথাই বলা হচ্ছে। কিন্তু আমাদের এখন সেইটা হবার সময় এসছে যেখানে শুধুমাত্র কতগুলো ক্যারিসমেটিক স্পিসিস নয়, একটা হোল রেঞ্জ অফ বায়োডাইভার্সিটিকে যাতে আমরা কনজার্ভ করি।
তো আমাদের এখানে একটা ভূমিকা থাকতেই পারে যে আমরা এখানে কি করতে পারি। আমাদের ভূমিকা এখানটাতে রয়েছেই যে আমরা শহরে থেকে আজকের এই প্যান্ডেমিক সিচুয়েশনেও আমরা আমরা কিন্তু পার্ট নিতে পারি। প্রথমে আমাদের যেটা বুঝতে হবে যে এখন এই যে প্যারাডাইম শিফটটা হয়ে গেছে, মানে এখন আর শুধুমাত্র মানে মানুষকে ওয়াইল্ড লাইফ থেকে রেস্ট্রিক্ট করে আইসোলেট করে আর কনজারভেশনের দিন আর সেইভাবে নেই। এখন বেশিরভাগ অঞ্চলটাতে একটা পার্টিসিপেটরি কনজারভেশন মেথড অ্যাপ্লাই হওয়া শুরু হয়ে গেছে। আমাদের স্টেট বায়োডাইভার্সিটি বোর্ড তৈরি হয়েছে, ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি তৈরি হয়েছে, যারা কিন্তু এই জিনিসটাকে প্রমোট করছে এবং যারা এই ট্র্যাডিশনাল নলেজ, যেটার আমরা কথাটা বলছি এত বছর ধরে, এতক্ষণ ধরে, যেটা এত বছর ধরে পাস অন হয়েছে, সেই ট্র্যাডিশনাল নলেজটাকে ডকুমেন্ট করার চেষ্টা করার কথা বলা হচ্ছে। এবং আমরাও চাইলে কিন্তু এই লোকাল বায়োডাইভার্সিটি ডকুমেন্টেশনে আমরা পার্ট হতে পারি। আমরা দেখতে পারি আমরা যে যে অঞ্চলে থাকি, যে যে জায়গায় থাকি, সেই জায়গার আশপাশে কি বায়োডাইভার্সিটি রয়েছে, কি জৈব বৈচিত্র্য রয়েছে, গাছপালা রয়েছে, পশু পাখি রয়েছে, সেইটুকুতে যদি আমরা শুধু ডকুমেন্ট করি প্রাইমারিলি, তাহলেও সেটা কিন্তু একটা বিশাল রকম এফেক্ট হতে পারে বায়োডাইভার্সিটি কনজারভেশনের ক্ষেত্রে। এমনকি এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা বাইরে বেরোতে পারছি না, আমরা বাড়িতে রয়েছি, তাহলেও আমরা যদি আমাদের জানলা থেকে বা আমাদের ছাদ থেকে একটুখানি উঁকি মেরে আশপাশের গাছপালাগুলো দেখি, তাহলেও কিন্তু আমরা প্রচুর পাখি আমরা সেই গাছে দেখতে পাবো। সেইটুকু দিয়েও যদি শুরু করি, দ্যাট ইজ অলসো হিউজ স্টেপ টুয়ার্ডস দ্য বায়োডাইভার্সিটি। এবং মানে লাস্টের যে পয়েন্টটা, যে আমরা আমরা বহু ক্ষেত্রে যে বায়োডাইভার্সিটি একটা পার্ট হচ্ছে যে যে ইন্ডিজিনাস ভ্যারাইটিকে প্রমোট করা, সেখানেও আমরা বাড়িতেও সমস্ত জিনিসপত্র যেগুলো ভেজিটেবলস কিনি, সেগুলো না কিনে আমরা বাড়িতেও আমরা ছোট ছোট জিনিসপত্র চাষ করে, বা ছোট ছোট জিনিসপত্র যেমন বেগুন, তারপর লঙ্কা, লেবু, টমেটো, এগুলো বাড়িতেই আমরা তৈরি করতে পারি। তো মানে দ্যাট ইজ অলসো মানে একটা মিনিমাম জিনিসও কিন্তু বায়োডাইভার্সিটি কনজারভেশনের ক্ষেত্রে একটা হিউজ হিউজ হেল্প। তো এইটুকুই আমি আই ওয়ান্ট টু অ্যাকনলেজ সাম দিস পিপল, এবং যারা হেল্প করেছে, ফান্ড করেছে এবং ছবি দিয়েছে তাদেরকে। এবং ফাইনালি বলতে চাই, এবারে বায়োডাইভার্সিটি ডে যেটা থিম, যে থিমটাতে মানে 2021 ওয়ার্ল্ড বায়োডাইভার্সিটি ইন্টারন্যাশনাল বায়োডাইভার্সিটি, তার যে থিম, সেই থিমটাতে বলাই হয়েছে উই আর পার্ট অফ দ্য সলিউশন ফর নেচার। মানে আমরাও কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট ভূমিকা নিতে পারি, বা আমাদেরকেও একটা ভীষণ ইম্পর্টেন্ট ভূমিকা নিতে হবে নেচারকে, বায়োডাইভার্সিটিকে, ওয়াইল্ড লাইফকে বাঁচাতে। এবং সেটা নতুন কিছু নয়, এই জিনিসটা কিন্তু আমাদের জিনের মধ্যে রয়েছে, আমাদের ভেতরে ঢুকে রয়েছে, আমাদের নারীর সঙ্গে জুড়ে রয়েছে, যেটা আমরা এতক্ষণ ধরে এতক্ষণ ধরে প্রায় বললাম, সেটা কিন্তু আলাদা কিছু নয়। তো এইটাতে যদি আমরা পার্টিসিপেট করতে পারি, আমাদের এই আগ্রহটাকে যদি একটু বাড়াতে পারি, তবেই এই পৃথিবীর বায়োডাইভার্সিটিকে বাঁচানো সম্ভব, ওয়াইল্ড লাইফকে বাঁচানো সম্ভব। থ্যাংক ইউ।